প্রচুর ঠান্ডা লাগছে ছোঁয়ার। কাচুমাচু হয়ে শুয়ে থাকল ও তারপর মিটমিট করে তাকাল। মনে হচ্ছে বরফের মাঝে শুয়ে আছে ও। চোখ খুলে তাকিয়েই চোখ বরাবর দেয়ালে এসি দেখতে পেল ছোঁয়া। পাশেই বেডসাইড টেবিলে এসির রিমোট রাখা। উঠে দ্রুত এসি বন্ধ করল ছোঁয়া। তারপর ওর হুঁশ হল এটা কোথায় ও। বিছানায় বসেই চারপাশে তাকিয়ে ভালোমতো দেখতে লাগল। যেদিকে তাকাচ্ছে সব সাদা আর কালো। দেয়ালের রং, বিছানার চাদর, পাশে ছোট একটা টেবিলে ফুলের ভাসেও সাদা ফুল রাখা। ফ্লোরেও সাদা টাইলস। আর আসবাবপত্রগুলো কালো। মনে হচ্ছে আদিম যুগের সাদা কালো ছবি দেখছে ও। এই বাড়িতে যে থাকে সে মনে হয় সাদা আর কালো রং খুব পছন্দ করে। কিন্তু ছোঁয়া এইখানে কিভাবে এলো এটাই তো প্রশ্ন। কেই বানিয়ে এলো? কখন এলো? বিছানা থেকে নেমে দরজার দিকে এগিয়ে গেল ও প্রশ্নগুলো ভাবতে ভাবতে। তারপর রুম থেকে বেরিয়ে চারপাশে চোখ বোলাতে লাগল। রাতের সবকিছু ওর মনে আছে কিন্তু এইখানে কিভাবে এল তা মনে পড়ছে না। চোখ বোলাতে বোলাতে ও সামনের রুমে চলে এল। টেবিলের উপর খাবার সাজানো। একে তো গতকাল দুপুরের পরে আর পানি ছাড়া কিচ্ছুই খায়নি ছোঁয়া। তার উপর এত ফুরবল ওর শরীর খাবার দেখে আর নিজেকে সামলাতে পারল না। টেবিলের উপর থেকে দ্রুত আপেল নিয়ে সেটাতে 2-3টা কামড় বসিয়ে খেতে লাগল। চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে শুরু করল ওর। জীবন ওকে কোথায় এনে দাঁড় করাল। যার জীবনে খাবারের অভাব হয়নি আজ সে এইভাবে খাবার খাচ্ছে। মা বাবার কথা খুব মনে পড়ছে। কাঁদতে কাঁদতেই খাবার খাচ্ছিল ছোঁয়া। হঠাৎ কিছুর একটা শব্দ পেল ছোঁয়া। ভেতর থেকে আসল মনে হল। খাওয়া থামিয়ে উঠে হাতের পাশে যে ফুলের ভাসটা ছিল সেটা হাতে নিল ছোঁয়া। গুটি গুটি পায়ে এগিয়ে গেল যেখান থেকে শব্দ আসছিল। একটা ঘরের দরজার কাছে এসে ও থামকে গেল। দরজা খুলে ভেতরে গেল ছোঁয়া। তারপর এক বিকট শব্দ শোনা গেল। উষ্ণ শাওয়ার নিয়ে তোয়ালে পরে বের হয়ে তোয়ালে ছেড়ে মাত্র প্যান্ট পরল আর তখনই ছোঁয়া ভেতরে এল। উষ্ণকে এইভাবে দেখে আর উষ্ণ হঠাৎ ছোঁয়াকে দেখে দুজনই চিৎকার করে উঠল। ছোঁয়া পিছনে তাকিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। উষ্ণ প্যান্টের চেইন লাগিয়ে ওর দিকে এগিয়ে গেল কিছু বলার জন্য। ছোঁয়াকে এই যে মিস বলে ডাকতেই ছোঁয়া হাতের ভাঁজটা দিয়ে ঠাস করে উষ্ণর মাথায় মেরে বসল উষ্ণ কিছু বোঝার আগেই। ফ্লোরে লুটিয়ে পড়ল উষ্ণ। ছোঁয়া নিজের কাজে নিজেই অবাক। কোনো ছেলে ধরাও তো হতে পারে বা কিডন্যাপার অথবা মেয়ে পাচারকারী। এমন ও তো হতে পারে ছোঁয়াকে এইখানে নিয়ে এসেছে বেচে দেওয়ার জন্য। এইসব ভেবেই ছোঁয়া বসিয়ে দিয়েছে উষ্ণর মাথায় এক ঘাই। উষ্ণ ফ্লোরে পড়ে যেতেই ছোঁয়া উষ্ণর দিকে তাকাল। একটা উজ্জ্বল শ্যামবর্ণের অর্ধনগ্ন সুঠাম দেহ ওর সামনে পড়ে আছে। হালকা লোমশ চওড়া বুকটা। মুখটায় একধরনের তেজ আছে। ভেজা চুলগুলো এলোমেলো হয়ে কপাল ঢেকে আছে। মুখটা চেনা চেনা মনে হচ্ছে ছোঁয়ার কাছে কিন্তু স্মৃতির কোথাও যেন মুখটা মিলিয়ে উঠতে পারছে না। আর মিলাতেও চাচ্ছে না ছোঁয়া। হন্তদন্ত করে দরজা খুলে বেরিয়ে গেল ও। আবার কিসের মধ্যে ফেঁসে যায় বলা তো যায় না। হন্তদন্ত সিঁড়ি দিয়ে নামার সময় দীপের সাথে খুব জোরেই বাড়ি খেল ছোঁয়া প্রায় পড়েই যাচ্ছিল কিন্তু রেলিং ধরে নিজেকে সামলে নিল। দীপ বিরক্ত নিয়ে তাকালো ছোঁয়ার দিকে কিন্তু সেদিকে না তাকিয়েই ছোঁয়া নিচে নেমে গেল। বিরক্ত হয়ে দীপ বলল, মনে হচ্ছে ট্রেন ছুটে যাচ্ছে। প্লেনের মতো ছুটে যাচ্ছে সেটা ধরতে আজব। দীপ উষ্ণর ফ্ল্যাটের দরজার কাছে যেয়ে খেয়াল করল দরজা খোলা। এমন কখনোই হয় না। খুব খটকা লাগল দীপের। ঘরে ঢুকে সরাসরি দীপ উষ্ণর রুমের দিকে চলে গেল। রুমের দরজার কাছে উষ্ণকে পড়ে থাকতে দেখে আঁতকে ওঠে দীপ।
স্যার স্যার বলে চিল্লাতে থাকে। কোনো সাড়া না পেয়ে দ্রুত অ্যাম্বুলেন্সের জন্য কল করে। অনেকটা পথ পেরিয়ে হঠাৎ ছোঁয়ার খেয়াল হলো ওর ব্যাগ তো ওর সাথে নেই। বিরক্ত হয়ে নিজের মাথায় দুটো বাড়ি মারে ছোঁয়া। মাথায় হাত এখন ওর। ব্যাগ দুটো মনে হয় ওই লোকটার বাড়িতেই রেখে এসেছে ও। এখন কি করবে ও? ফেরত যাবে? না যেয়ে উপায় কি? টাকা, ফোন, জামা সব তো ব্যাগে। অসহায় দৃষ্টি নিয়ে ও চেয়ে আছে আকাশের দিকে। আর কত? একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল ছোঁয়া। হাঁটতে হাঁটতে আবার ফিরে এলো ছোঁয়া। লিফটে উঠে উপরে গেল। ঘরের দরজা তখনও খোলা। সাহস করে দরজার কাছে দাঁড়িয়ে ভেতরে উকি দিল ছোঁয়া। কেউ ছিল না তখন, কাউকে দেখতে পারেনি ছোঁয়া। গুটি গুটি পায়ে এগিয়ে গেল ও ভেতরের দিকে। বুকের ভেতরে ধুকপুকানি তখন দ্বিগুণ হারে বেড়ে গেছে ওর। পা টিপে টিপে ভেতরে গেল। নিঃশ্বাসও যেন ও গুনে গুনে নিচ্ছে। আশেপাশে দেখতে দেখতে যে রুমে ছিল সে রুমের দিকে এগিয়ে যেতে লাগল ও। আস্তে করে দরজা খুলে ভেতরে যেয়ে দেখল আলমিরার একপাশে ওর ব্যাগ রাখা। প্রথমেই ভেবেছিল ও এই রুমটাই আগে দেখবে। যাক ভাগ্য ভালো এইখানেই পেয়ে গেল। কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে আরেকটা হাতে তুলে নিয়ে খানিকটা চোরের মতোই মেইন দরজার কাছে এগিয়ে যেতেই কেউ ওকে পিছন থেকে ডাকল। সেখানেই দাঁড়িয়ে পড়ল ছোঁয়া। হাত পা বরফের মতো জমে আসছে ওর। মনে হচ্ছে সবকিছু অসাড় হয়ে যাচ্ছে। পেছনে তাকানোর সাহস একদমই নেই। সামনে দরজা খোলা, আর পেছনে মনে হচ্ছে যমদূত দাঁড়িয়ে। ঠিক এই মুহূর্তে এক দৌড় দিতে পারলে হয় আর কি। আল্লাহর নাম নিয়ে এক দৌড়ি দিয়ে ঠিক দরজার সামনে যেতেই মুখের সামনে দরজাটা ঠাস করে লেগে গেল, হাতের ব্যাগটা ধপ করে নিচে পড়ে গেল হাত থেকে। প্রাণটা এখনই বের হয়ে যাবে ছোঁয়ার এই অবস্থা প্রায়। ছোঁয়া বড় বড় চোখ করে তাকিয়ে আছে। টেনশনে এবার হার্টটা বুকের ভেতর থেকে বেরিয়েই যাবে মনে হচ্ছে। এই মুহূর্তে ঠিক কি করা উচিত ওর? উষ্ণ ঘুরে দাঁড়াল। অ্যাম্বুলেন্স এর আর দরকার পড়েনি। দীপ পানির ছিটে দিতেই উষ্ণর জ্ঞান ফিরে। চেঞ্জ করে উষ্ণ এখন দীপকে সাথে নিয়ে ডক্টরের কাছেই যাচ্ছিল মাথার আঘাতটা কেমন গুরুতর তা জানার জন্য। ঠিক তখনই ছোঁয়াকে দেখতে পেল ও। উষ্ণকে দেখে ছোঁয়ার কথা একদম হারিয়ে গেল। একবার নিচের দিকে আরেকবার উষ্ণর দিকে তাকাচ্ছে ও। উষ্ণ একটু এগিয়ে যেতেই ছোঁয়া পিছিয়ে দেয়ালের সাথে লেপ্টে দাঁড়িয়ে থাকল। নিঃশ্বাস নেওয়াও এখন ওর মানা যেন। বাতাসে ছোঁয়ার কিছু চুল উষ্ণর মুখে এসে বাড়ি খাচ্ছে, সেটা সরাতেই হাত উঁচু করল উষ্ণ। ভয় পেয়ে গেল ছোঁয়া। ও তো ভেবেছে এবার ও শেষ। ভয় সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে ছোঁয়া। কিছুক্ষণ বাদে এক চোখ হালকা করে খুলে ছোঁয়া। তারপর দু চোখ মেলে তাকাল। উষ্ণ বুকে দু হাত গুজে দাঁড়িয়ে আছে। ছোঁয়া বারবার দরজার দিকে তাকাচ্ছে। পালানোর চেষ্টা করে লাভ নেই। দেখুন। দেখছি বলো। ছোঁয়া ঠিক কি বলবে মাথায় আসছে না ওর। সরি বলে ক্ষমা চেয়ে নিবে নাকি? তখনই দীপ দরজা খুলে ঘরে এলো। ছোঁয়া দীপকে দেখে আরো ভয় পেয়ে গেল। দীপ ছোঁয়াকে দেখে তেড়ে গেলে। এই মেয়ে তুমি আমার বসের এই অবস্থা করেছ তাই না? তাই তখন ওইভাবে দৌড়ে পালাচ্ছিলে তাই না? তখন যদি এটা জানতাম না দাঁড়াও কি করি এখন তোমার দেখো। উষ্ণ দীপকে থামিয়ে দিল। আমি কথা বলছি তো। ইউ কেন গো নাও? দীপ রুর চোখে ছোঁয়ার দিকে তাকিয়ে ভেতরে গেল। ও নিচে গিয়েছিল একটা কাজে আর ভেতরে এসে যে ছোঁয়াকে দেখবে আশা করেনি। ছোঁয়া এই মুহূর্তে দীপের কথা শুনে চরম ভয় আছে। ও যা ভেবেছিল ঠিক তাই ছেলেগুলো ওকে শেষ করে দিবে আজ না হয় কোনো জায়গায় পাচার করে দিবে।
দরজা এখন খোলা, এটাই একটা সুযোগ পালানোর। ছোঁয়া ঠিক সেই কাজটাই করল, কিন্তু সফল হল না, আরও উষ্ণর বাহু ডোরে বন্দী হল। দরজার সাথে লেগে আছে ও, আর দুপাশে উষ্ণর হাত। আত্মা বেরিয়ে আসার উপক্রম হল ছোঁয়ার। ছোঁয়া এদিক ওদিক তাকাচ্ছে। দীপকে দেখতে পেল ও এক হাতে ছুরি। ব্যাস হয়ে গেল। উষ্ণ কিছু জিজ্ঞেস করতে চাচ্ছিল যে মেয়েটা এমন কেন করছে। উষ্ণ ছোঁয়ার সাথে কথা বলতে চায়, জানতে চায় ওর সমস্যা, কিন্তু সেটা হয়ে ওঠে না। তার আগেই ছোঁয়া উষ্ণর হাতে কামড় বসিয়ে দিয়ে তারপর ধাক্কা দিয়ে বেরিয়ে আসে। দীপ আরেক দফা কারেন্টের শক খেল, মনে হচ্ছে হাতের থেকে ছুরি আর আপেল ছুঁড়ে ফেলে উষ্ণর দিকে ছুটে আসে আর উষ্ণকে তোলে। ও আপেলটা কাটার জন্য ছুরি নিয়ে আসে। ছোঁয়া শুধু ছুরিটাই দেখতে পেয়েছিল, আপেলটা নয়। তাই তো ভয় আবারও একটা ভুল করল। উষ্ণর হাতটা অনেকখানি কেটে রক্ত বের হয়ে গেল। স্যার, এই মেয়েকে যদি আমি আবার পাই, সত্যি বলছি খুন করে ফেলব। বকবক না করে ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসো। দীপ দৌড়ে গেল ভেতরে। উষ্ণকে খুব ভাবাল এটা। মেয়েটা ঠিক এইভাবে কেন পালিয়ে যাচ্ছে বারবার? তাহলে ও কি ওকে চিনতে পারেনি? উষ্ণ যে কয়েকবার ওকে বাঁচালোর কি তাহলে মনেই নেই? হতেই পারে, তাই হয়তো ওকে ভয় পেয়ে পালাচ্ছে। আর গত রাতে যা হয়েছে, যে কোনো মেয়ের হুঁশ উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মেয়েটা হয়তো সেই শখ থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি। দীপ হাতে ব্যান্ডেজ করতে করতে বলল, স্যার, এই মেয়ে নিশ্চিত পাবনা থেকে ছাড়া পেয়ে এসেছে। এই মেয়ে আপনাকে চিনতে পারল না। দা উষ্ণ আহমেদকে চিনল না? আপনার এত নাম ডাক, ফেবু, পত্রিকা, টিভি, এই মেয়ে মেবি কোনো কিছুই দেখে না। দীপের কথায় কান দিল না উষ্ণ। কিছু তো একটা সমস্যা আছেই মেয়েটার, মনে মনে ভাবল। ব্যান্ডেজ করে দীপ উষ্ণকে জিজ্ঞেস করল, স্যার, ব্যাগটা কি ফেলে দিব? কোনো ব্যাগ? ওই যে, মনে হয় মেয়েটার ব্যাগ। উষ্ণ মাথা ঝাঁকিয়ে না বোঝাল। মনে মনে ভাবল এটা নিতেই হয়তো ও আবার ফিরে এসেছিল। উষ্ণ উঠে ব্যাগটা নিয়ে ভেতরে গেল। যেই রুমে ছিল ছোঁয়া, সেই রুমের আলমিরাতে রেখে দিল। তারপর হাতের দিকে তাকালো উষ্ণ। ছোঁয়ার দাঁতের চিহ্ন বসে গেছে ওর হাতে। সেখানে রক্ত জমাট হয়ে খানিকটা নীল বর্ণ ধারণ করেছে। সেদিকে তাকিয়ে আছে উষ্ণ। ব্যান্ডেজের ফলে কিছুটা ঢাকা পড়লেও বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। নিজের রুমে গিয়ে একটা ফুল স্লিভ হুডি পরে হাতে চশমা নিয়ে বেরিয়ে যায় উষ্ণ। আজ ওর গানের রেকর্ড আছে। এমনিতেও অনেক দেরি হয়ে গেছে, এখন আর দেরি করা যাবে না। গান রেকর্ড করে বেরিয়ে এসে গাড়িতে উঠেই দেখল অদ্রিকা বসে আছে। তুমি এখন এইখানে কেন? কোনো সমস্যা? আর এমনভাবে চমকে যাওয়ার কি আছে? না, তেমন সমস্যা নয়। চলো না আজ একসাথে কিছুক্ষণ ঘুরে ডিনার করে বাড়ি ফিরব। উষ্ণ বাইরের দিকে তাকিয়ে চশমা খুলে বলল, আজ আমি খুব টায়ার্ড। আজ নয়, অন্য দিন। তুমি সবসময় এমন করো। আচ্ছা, তোমার কি আমাকে পছন্দ হয় না, নাকি আমার সঙ্গ তোমার পছন্দ হয় না? অদ্রি, প্লিজ, তুমি কি আর কিছু বলবে? তোমাকে কি বাড়ি ড্রপ করে দিব, না গাড়ি নিয়ে এসেছো সাথে? বাড়ি ড্রপ করা লাগবে না, গাড়ি আছে আমার। তারপর নীরবতা। দুজন দুদিকে তাকিয়ে আছে। অদ্রিকা আবার উষ্ণর দিকে ঘুরে বসল আর খেয়াল করল উষ্ণর হাতের দিকে। তোমার হাতে কি হয়েছে? দেখি দেখি। ব্যান্ডেজ করা কেন? কিছুই হয়নি, একটু কেটে গেছে। তেমন কিছু না। এটা একটু বলে তো মনে হচ্ছে না। দেখি হাতটা দেও। কিভাবে কি হয়েছে? অদ্রি, প্লিজ, আমি কিন্তু বাচ্চা নই। আমি যথেষ্ট বড়, আর এইসব ছোট খাটো কাটায় কিছু হয় না।
ডোন্ট ওয়ারি, রিল্যাক্স, ওকে। অদ্রিকা আর কিছু না বলে নেমে গেল। উষ্ণ যখন এইভাবে কথা বলে ওর খুব খারাপ লাগে, কিন্তু উষ্ণ বুঝেই না। অদ্রিকার চোখ দুটি সিক্ত হয়ে ওঠে, কিন্তু উষ্ণ চেয়েও দেখে না। এই কষ্টটা অদ্রিকা কিভাবে মেনে নিবে? রতন সোজা বাড়িতে যাবে। আজ আর অন্য কোথাও যাব না। উষ্ণ হাতের দিকে তাকালো। অদ্রিকাকে দেখতে দিল, ও কামড়ের দাগটাও দেখতে পেত। তারপর এটা নিয়ে হাজারটা প্রশ্ন করত। এত ভেজাল ওর ভালো লাগে না। কপালে এক হাত ঠেকিয়ে চোখ বন্ধ করল ও। চোখের সামনে ভেসে উঠল একটা ঘুমন্ত মুখ, যেটা গতরাতে দেখেছিল আধো আলো আধো অন্ধকারে। তারপর সকালের ভয়ার্ত দুটো চোখ, সেই নিষ্পাপ চোখ দুটো বারবার জানান দিচ্ছিল যে ও ছাড়া পেতে চায় উষ্ণর বাহুডোর থেকে। ভেসে ওঠে গোলাপি সেই ঠোঁটের কোণে ছোট গাঢ় তিল, বৃষ্টি স্নাত সেই ভেজা মুখ। চোখ বন্ধ করতেই সব মুহূর্তগুলো ভেসে উঠছিল ওর চোখে। একদিনে এক রূপে দেখেছে ও মেয়েটাকে, আর এক সৌন্দর্যে ও মোহিত হয়েছে, যা বর্ণনাতীত। কি আছে ওই মুখটাতে যা ওকে খুব টানছে? যে চোখের সামনে সেই মুখটা বারবার ভেসে উঠছিল। বাড়ি ফিরেই একটা হট শাওয়ার নিল উষ্ণ। অদ্রিকাকে দেখলেই কেমন একটা ইরিটেশন হয় ওর। যদিও ইরিটেশনটা প্রথম দিকে হতো না, কিন্তু এখন হয়। দূরে দূরে থাকতে চায় ও, কিন্তু মেয়েটা যেন বুঝেই না এটা। শুধুমাত্র সিঙ্গার দেখে সহ্য করে, না হলে। যদিও মাঝে মাঝে এই ভেবে মেয়েটা যা চায় সেটা উষ্ণ ওকে কখনোই দিতে পারবে না। সেই অনুভূতি ওর মাঝে কাজ করে না অদ্রিকার জন্য। ভেজা চুলগুলো না মুছেই ধূপ করে বিছানায় শুয়ে পড়ে ও। হাতটার দিকে তাকালো একবার। ঘড়ির কাঁটায় ঠিক কটা বাজে খেয়াল করেনি ও, কিন্তু চোখটা আবেশে লেগে এলো। বিছানায় পড়ে পড়ে কাঁদছে ছোঁয়া। একটা না হয় একটা বিপদ ওর লেগেই থাকে। একটা থেকে বের না হতেই আরেকটা ওর পিছু লাগে। ও কি শান্তি পাবে না? নিজেকে খুব ক্লান্ত মনে হচ্ছে। মনের জোরটা একদম নিঃশেষ হয়ে যাচ্ছে। আর যে সহ্য হচ্ছে না। পৃথিবীতে ভালো মানুষের খুব অভাব। আপন মানুষদের আজকাল বিশ্বাস করা যায় না, সেখানে পরদের কি করে বিশ্বাস করবে কেউ? কান্নার বেগ ধীরে ধীরে বেড়েই যাচ্ছে ওর। বালিশ ভিজে একাকার হচ্ছে। খুট করে দরজা খোলার শব্দ ওর কানে এল। বিছানায় উঠে বসে ও। একটা মেয়ে দরজার কাছে দাঁড়িয়ে লাল রঙের একটা কাপড় ছুঁড়ে দিল ওর দিকে। কেমন বিশ্রী সাজ সেজেছে মেয়েটা। দেখলেই গা ঘিন ঘিন করে। কাপড় পরেছে, তার শরীরের অর্ধেক অংশই দেখা যাচ্ছে। কাজল দিয়েছে সেই মোটা করে, কপালে বড় টিপ, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। মুখে ভারী মেকআপ। চুলগুলো ছাড়া। একদম তাল গাছের পেতনি। দেখলেই যে কেউ বলে দিবে এগুলো কি জাতের মেয়ে আর কি এদের পেশা। মেয়েটা আঁচল আর কোমর নাচাতে নাচাতে ছোঁয়াকে উদ্দেশ্য করে বলল, নে কাপড়টা পরে নে। রানী খালা রেডি হতে বলেছে। পার্টি এসেছে, তোকে গাড়ি করে নিয়ে যাবে, আবার কাজ শেষে দিয়ে যাবে। কথাটা শুনে ছোঁয়ার মরে যেতে ইচ্ছে করছে। কিসের থেকে কি হয়ে যাচ্ছে এসব? কিসের সাথে ফেঁসে গেল ও? ছোঁয়া প্রায় লাফিয়ে বিছানা থেকে নেমে মেয়েটার পা জড়িয়ে ধরল। আমাকে এইখান থেকে যেতে দেও, আমি ওমন মেয়ে নই। প্লিজ, রানী খালা আমাকে কাজ দিবে বলে এইখানে নিয়ে এসেছে। এসব আমি কিছুই জানতাম না। আমি তো তাকে বিশ্বাস করে তার সাথে এসেছিলাম, আর সে আমার সাথে এসব কি করছে? তোর ভাগ্য খারাপ, তুই তার হাতে পড়েছিস। কিছুই করার নেই। তার মনে কোনো দয়া মায় নেই। সে শুধু চেনে টাকা। তার ডিকশনারিতে মান সম্মান বলে কোনো শব্দ নেই। আমাকেও কাজ দেবে বলে গ্রাম থেকে নিয়ে এসেছিল। দেখ আজ আমার অবস্থা।
নিজের জন্যই কিছু করতে পারিনি, তোর জন্য কি করব? পালানোর কোনো পথ নেই, সব রাস্তা বন্ধ। এই গলিতে ঢোকা তো যায় কিন্তু বের হওয়া যায় না। যত তাড়াতাড়ি মেনে নিবি ততই ভালো। নে নে, কাপড় পরে আয়। কান্নায় ভেঙ্গে পড়ল ছোঁয়া। আমার বাচ্চাটা যে নষ্ট হয়ে যাবে, আমার পেটে যে বাচ্চা, যার জন্য আমি ঘর ছেড়েছি, এখন যদি তাই হয় তাহলে তো আমার সব ব্যর্থ হয়ে যাবে। আপনি খালাকে বোঝান না। মেয়েটা ঘর থেকে বেরিয়ে গেল এই কথা শুনে। পায়ে মাথা গুজে কাঁদছে ছোঁয়া। যার জন্য ওর এত লড়াই, যার জন্য ওর ঘর ছাড়া, যাকে পৃথিবীর আলো দেখাতে ওর সব বিসর্জন দেওয়া, সব কি এক মুহূর্তে শেষ হয়ে যাবে? কত মানুষের কত রূপ। বাইরের জগতে পা না দিল ও কখনো বুঝতেই পারত না। এক অভ্র যাকে এত ভালোবেসেছিল, সে কি করল? দোষ কি একার ছোঁয়ার? না, দোষ তো ওর একার না। অভ্র তো অভিনয় করে গেছে, ছোঁয়া তো তা করেনি। ও তো চেয়েছিল অভ্রের সাথে সুখে ঘর বাঁধতে, কিন্তু অভ্র তো হতে দেয়নি। আরেক হচ্ছে রানী খালা, যে নাকি কাজ দিবে বলে বুঝিয়ে ওকে রাস্তা থেকে এনে ওকে আবার অন্ধকারে ঠেলে দিতে চাচ্ছে। এর থেকে তো মনে হচ্ছে মরে যাওয়া ভালো ছিল। সারা জীবন এর মতো তো শরীরে দাগ লেগেই গেছে, কিন্তু এখন যে ওর আত্মাতেও দাগ লেগে যাবে। আর যে মাথা উঁচু করে বাঁচতে পারবে না, এই কোনো পরিস্থিতিতে পড়ল ও। বিশ্বাস নামক শব্দটার উপর থেকেও এখন ছোঁয়ার বিশ্বাস উঠে গেছে। রানী খালা যেই শুনতে পেল ছোঁয়ার প্রেগন্যান্সির কথা, অমনি ছুটে এল ছোঁয়ার কাছে। এসেই আগে 2-4 ঘাই বসিয়ে দিল ছোঁয়ার মুখে। আজ যে তার লস হয়ে গেল। পার্টি তো টাকা ফেরত নিয়ে চলে গেল। রাগে তার শরীর ঘিন ঘিন করছে। ছোঁয়াকে বলে দিয়েছে কালকেই ডক্টরের কাছে নিয়ে যাবে আর অ্যাবর্শন করিয়ে দিবে। কিন্তু এই জীবন থেকে ছোঁয়ার মুক্তি নেই। পরের দিন দুজন মিলে ছোঁয়াকে নিয়ে হাসপাতালে গেল, ছোঁয়া যেন পালাতে না পারে। চেক আপ করার সময় রানী খালা আর ওর লোক বাইরে দাঁড়িয়েছিল। ডক্টর আর ছোঁয়া ভেতরে ছিল। কিছুক্ষণ বাদে একটা নার্স বের হয়ে একটা প্রেসক্রিপশন খালাকে ধরিয়ে দিল, সে তার লোককে সেটা এনে দিতে বলে, আর তার কিছুক্ষণ পর ডক্টর আমেনা বের হয়ে রানী খালাকে নিয়ে একটু কথা বলার জন্য অন্যদিকে নিয়ে যায়। এর মাঝেই নার্স তার বোরখা পরিয়ে পিছনের দিক দিয়ে ছোঁয়াকে বের করে দেয়। ছোঁয়াকে যখন চেক আপ করার জন্য ভেতরে নেয়, ও ডক্টরের পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সব খুলে বলে, আর তখনই নার্স আর আমেনা মিলে এই প্ল্যানটা করে যাতে ছোঁয়া পালাতে পারে। সেখান থেকে বের হয়ে অনেকটা দূরে চলে যায় ছোঁয়া। বোরখা দিয়ে তখনও ওর মুখ ঢাকা ছিল। অদ্রিকা সেই কখন থেকে কল করছে উষ্ণকে। ও খেয়াল করেছে সেটা, কিন্তু ধরার ইচ্ছে হচ্ছে না। ধরে তো সেই এক কথা শুনতে হবে। উষ্ণ খুঁজেই পায় না, ও যে ওকে এত ইগনোর করে, মেয়েটা কি বুঝে না? নাকি বুঝেও অবুঝ হয়ে থাকে? মন নাকি অবুঝ হয়? হয়তো মনকে বুঝিয়ে উঠাতে পারছে না অদ্রিকা। কফিতে চুমুক দিতে দিতে বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে উষ্ণ। পাশেই গিটার রাখা, কিন্তু তাতে সুর তুলতে ইচ্ছে হচ্ছে না। সুরগুলো কেমন যেন বিক্ষিপ্ত হয়ে আছে আজ। তাও গিটারটা নিয়ে টুংটাং করে সুর তুলল তাতে। আর চোখ বন্ধ করে ছোঁয়ার বৃষ্টিস্নাত মুখটা ভাবতে ভাবতে আস্তে আস্তে গাইতে শুরু করল। I used to believe we were burning on the edge of something beautiful. Something beautiful. Selling a dream. Smoke and mirrors keep you is waiting on a miracle. On a miracle. Say, go through the darkest of days. Heaven's a heartbreak away. Never let you go, never let me down. Oh, it's been a hell of a ride. Driving the edge of a knife. Never let you go, never let me down. Don't you give up, Nanana.
I won't give up, Nanana. Let me love you. Let me love you. যতক্ষণ ও গান গেয়েছে চোখের সামনে শুধু ছোঁয়াকে দেখেছে উষ্ণ, কিন্তু চোখ খুলতেই দেখল অদ্রিকা দাঁড়িয়ে ওর সামনে। তুমি এখন? তুমি কল রিসিভ করছিলে না? কি করব? তাই আর কিচলে এলাম। মাইন্ড করেছ? না তা নয়, কিন্তু দরজা খুলে দিল কে? কে খুলবে? লকই তো করা ছিল না। তুমি হয়তো ভুলে করনি। হতে পারে। অদ্রিকা উষ্ণর পাশে ফ্লোরে বসে পড়ল। আমাকে একটা গান শোনাবে? শুধু আমার জন্য একটা, প্লিজ। উষ্ণ উঠে দাঁড়ালো হাতে গিটার নিয়ে। আমার মাথা ব্যথা করছে, আমি একটু ঘুমাবো। উষ্ণ যেতে নিলে অদ্রি ওর হাতটা ধরল ফ্লোরে বসে থেকেই। মাথা একটু পাশ ঘুরিয়ে অদ্রিকার দিকে তাকালো উষ্ণ। মেয়েটার চোখ দুটিতে ওর জন্য অজস্র ভালোবাসা আছে, কিন্তু ওর মনে যে ওর জন্য কোনো জায়গা নেই, সেটা অদ্রিকা কেন যে মেনে নিতে পারে না। উষ্ণর ঘুম ভাঙল ফোনের রিংটোনের আওয়াজে। শান্তিতে কি ও একটু ঘুমাতেও পারবে না? এই মুহূর্তে মনে হচ্ছিল ফোনটা ছুঁড়ে ফেলে দিতে পারলে ভালো হতো। কে যে এই ফোন নাম বস্তুটা আবিষ্কার করেছিল? কাজ সহজ হলেও আবার বিরক্তিকর ও বটে। বিরক্ত হয়ে ফোন রিসিভ করল উষ্ণ। ওপাশের মানুষটার গলার আওয়াজ শুনে হন্তদন্ত হয়ে উঠে বসল। এখনই আসছি বলে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে বেরিয়ে গেল। উষ্ণর গাড়ি এখন কুঞ্জ কুঠিরে প্রবেশ করছে। গেট দিয়ে ঢুকেই সরু পাকা রাস্তা করা গাড়ির জন্য। রাস্তার দুপাশে সবুজ ঘাসে ঢাকা, সুন্দর করে কাটা, যেন মনে হয় ঘাসের কার্পেট বিছানো। দুটো বড় বড় পানির ফোয়ারা আছে। বাগানের এক পাশ কমলা রঙের কসমস ফুলে ভরে আছে, তার পাশেই গোলাপি আর সাদা রঙের টিউলিপ ফুল গাছ রয়েছে। আরেক পাশে সাদা, লাল, গোলাপি আর হলুদ রঙের গোলাপের সমারোহ। গাড়ি থামতেই গাড়ি থেকে নেমে দৌড়ে ভেতরে গেল উষ্ণ। দাদিমা বলে ডাকতে লাগল। রিয়া দৌড়ে এলো। রিয়া দাদিমা কোথায়? রিয়া দাদিমা কে দেখাশোনা করে? ছোট স্যার, দাদিমা তো উনার রুমেই আছে। উষ্ণ দাদিমার রুমে গেল। দাদিমা আরাম কেদারাতে বসে আছেন। উষ্ণ দাদিমার কাছে যেয়ে দাঁড়াতেই চোখ খুলল সে। কি ব্যাপার, এত জরুরি তলব? আমি তো ভাবলাম তোমার কিছু হয়েছে। আমাকে কি একটু দেখতেও আসা যায় না নাকি? এই বুড়িটা বাঁচল কি মরল জানতে ইচ্ছে করে না? উষ্ণ দাদিমার গাল একটু টিপে দিয়ে বলল। কে বলেছে তুমি বুড়ি? হ্যাঁ, তুমি হচ্ছ আমার নায়িকা, বুঝলে, আমার পেয়ারি ফুল বানু। উষ্ণর মাথায় হালকা করে একটা বাড়ি মেরে দাদি বলল। আহ্লাদ একটু কম দেখা। ওই আমি ফোন করে ডাকলে একটু আসিস, আর না হলে নেই। আর এসে মাখন মারা হচ্ছে, তাই না? এই মাখন তোর সাথে যারা কাজ করে তাদের দিস, খুশি হবে, কিন্তু আমি না। তুমি তো জানি আমি কতটা ব্যস্ত। ইউ নো দ্যাট আমার 1 সেকেন্ড ও কতটা মূল্যবান। টাইমই পাই না। কিন্তু তাই বলে তুমি মনে করো না আমি আমার ফুলবানুকে ভুলে গিয়েছি। আচ্ছা ওসব রাখো, এখন বলো কি জন্য ডেকেছ? খুব জরুরি কিছু মনে হচ্ছে। একজনকে দেখাবো বলে তোকে ডেকেছি। দাদিমা প্লিজ, আমার এখন বিয়ে করার কোনো প্ল্যান নেই। ওসব মেয়েটে এখন আমি দেখতে পারবো না। আমার ক্যারিয়ার গড়ার টাইমে তুমি এসব কি বিয়ের মধ্যে ফাঁসাতে চাচ্ছ আমাকে? আমার ফ্যানগুলোর হার্ট ভেঙে চৌচির হয়ে যাবে যে। তাই বলে কি তুই বিয়ে করবি না? আমি তো না করিনি যে কখনোই করব না। করব, বাট এখন না। প্লিজ দাদিমা, আমার লক্ষ্মী ফুলবানু। দাদিমা আবার একটা বাড়ি মারল উষ্ণর মাথায়। আমি কি বলেছি তোর বিয়ের জন্য তোকে মেয়ে দেখাবো? ও আগে বলবে তো। উফ, বেঁচে গেলাম। তাহলে কাকে দেখাবে? কাহিনী অনেক লম্বা,
আগে চল গেস্ট রুমে। গেস্ট রুমে? হ্যাঁ। উষ্ণ দাদিমার সাথে গেস্ট রুমের দিকে এগুচ্ছে শার্টের হাতা ফোল্ড করতে করতে। রুমের দরজার কাছে যেয়ে উষ্ণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। ও কি ঠিক দেখছে? হাত দিয়ে চোখ দুটো ডলে আবার তাকালো। হ্যাঁ, ও ঠিকই দেখছে সামনে যে ওইদিনের ওই মেয়েটা দাঁড়িয়ে আছে। ছোঁয়া পানি খাওয়ার জন্য গ্লাস হাতে নিয়েই উষ্ণকে সামনে দেখেই হাতের গ্লাসটা ফ্লোরে পড়ে চুরমার হয়ে গেল। ছোঁয়া এ কাকে দেখছে চোখের সামনে? এই ছেলে এইখানে কি করে? রিয়া গ্লাসের টুকরাগুলো পরিষ্কার করে চলে গেল। দাদিমা ছোঁয়ার দিকে এগুতে এগুতে বলল, দাদুভাই দেখ, ওর নাম ছোঁয়া। উষ্ণ এতদিনে জানতে পারল ছোঁয়ার নাম। উষ্ণ প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে রেখেই ছোঁয়ার দিকে এগিয়ে গেল। ছোঁয়া ভয়ে শেষ। তাহলে ও উষ্ণকে ভুল বুঝেছিল। ও যা ভেবেছিল উষ্ণ আসলে তা নয়। ওর বোঝায় ভুল আছে। তাহলে রাতে যার কথা দাদিমা বলছিল এ সেই ছেলে। ভাবতেই কান্না পাচ্ছে ওর। ছোঁয়ার দিকে এগিয়ে যেতে যেতে উষ্ণ দাদিমাকে জিজ্ঞেস করল, ওকে তুমি কিভাবে চেনো দাদিমা? আরে গতকাল ওর সাথে আমার পরিচয় হয়েছে। কোথায়? রাস্তায়। কিভাবে? অনেক লম্বা কাহিনী দাদুভাই, শর্টকাটে বুঝিয়ে বল। উষ্ণ এতক্ষণ ছোঁয়ার দিকে তাকিয়েই দাদিমাকে প্রশ্ন করে যাচ্ছিল আর ছোঁয়া ফ্লোরের দিকে তাকিয়েছিল। এই ছেলে যদি দাদিকে সব বলে দেয় তাহলে তো ওর 1-2 হয়ে যাবে। দাদিমা বলল, ছোঁয়া দিদিভাই তুই রেস্ট নে, ঠিক আছে? দাদুভাই তুই আমার সাথে আয়। দাদিমার পিছু পিছু দরজা পর্যন্ত গিয়ে আবার পেছনে ফিরে তাকালো উষ্ণ। অসহায়ের মতো তাকিয়ে আছে ছোঁয়া। মাথার উপর থেকে এই বুঝি ছাদটা গেল। শুধু বাসনা, সম্পূর্ণ বাসছাড় ওর মাথার উপর পড়েছে যে। দাদিমা রুমে গিয়ে উষ্ণকে গতকালকের ঘটনা বলল। কিভাবে ছোঁয়া গাড়ির নিচে পড়ার হাত থেকে বাঁচিয়েছে তাকে। তারপর কথা বলার এক মুহূর্তে যখন শুনল ছোঁয়ার এই শহরে কেউ নেই, থাকার মতো জায়গা নেই, তখন ছোঁয়াকে সাথে নিয়ে আসে, যদিও ছোঁয়া আসতে চায়নি। খানিকটা জোর করে এনেছে দাদিমা। উষ্ণ বসে বসে সব শুনল। তারপর একটা কিছু ভেবে গেস্টরুমের দিকে পা বাড়াল। টেবিলের উপর দু হাত রেখে টেবিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে উষ্ণ। সামনের চেয়ারে বসে আছে ছোঁয়া। এই মুহূর্তে ছোঁয়ার কি যে করা উচিত ওর মাথায় আসছে না। ঘুরে ফিরে এই ছেলের কাছেই এসে কেন পড়ে ও ভেবে পায় না। যদিও বা মনে হচ্ছিল এবার একটা গতি হবে ওর জীবনের, কিন্তু এই ছেলেকে দেখে সেই আশা ও ছেড়ে দিয়েছে। যেভাবে ওর মাথা ফাটিয়ে এসেছিল ও, আবার কামড়েও তো দিয়েছিল, তাহলে এই ছেলে কি ওকে রাখবে এই বাড়িতে? মনে তো হয় না। ছোঁয়ার চোখ উষ্ণর হাতের দিকে। কামড়ের দাগটা চোখে পড়ল, হাতে ব্যান্ডেজও করা। হাতটা ওর জন্যই কেটে যায়নি তো একবার ভাবল। হয়তো ধাক্কা দিয়েছিল, তার ফলেই কেটে গিয়েছে। একবার অসহায় দৃষ্টিতে উষ্ণর দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল ছোঁয়া। আশ্রয়টা বুঝি এবার গেল। মুখটা চুপসে গেছে ছোঁয়ার। ওর সাথেই কেন এমন হতে হয়? এবার যে আবার রাস্তায় যেয়ে দাঁড়াতে হবে? কিছুই তো কাছে নেই, আর না মনে আছে লিমু বা তনয়ার নাম্বার। কি হবে এবার? উষ্ণ এবার সোজা হয়ে দাঁড়াল। উষ্ণর পায়ের দিকে তাকিয়েছিল ছোঁয়া। ওকে সোজা হতে দেখে নড়ে চড়ে বসল ছোঁয়া। যখন উষ্ণ ছোঁয়ার দিকে দুপা এগিয়ে এলো, ফট করে উঠে দাঁড়ায় ছোঁয়া। উষ্ণ ছোঁয়ার সামনে এসে দাঁড়ায়। ছোঁয়ার দৃষ্টি তখন সরাসরি উষ্ণর বুকের দিকে। শার্টের উপরের দুটো বোতাম খোলা ছিল। সেখান দিয়ে হালকা লোমশ বুকটা একটু চোখে পড়ল ছোঁয়ার। সেখান থেকে চোখ সরিয়ে মাথা উঁচু করে উষ্ণর দিকে তাকিয়ে ছোঁয়া অস্পষ্ট স্বরে উষ্ণকে বলতে লাগল, আমি অনেক দুঃখিত।
আমার জন্য আপনার হাতের আমি আসলে না বুঝেই ওই দিন আপনার মাথায় আমি ইচ্ছে করে করতে চাইনি। বিশ্বাস করুন আমি ভেবেছিলাম আপনি। থমকে গেল উষ্ণ। আমি মেয়ে পাচারকারী। অস্পষ্ট স্বরে কথাটা বলল। এই কথাটুকু শুনে উষ্ণ যেন বলদ হয়ে গেল। যে মেয়েকে ও এতবার বাঁচাল, আর সে মেয়ে কিনা ওকে মেয়ে পাচারকারী ভাবল শেষমেশ। কথাটা শুনে মনে হচ্ছিল কচু গাছে ফাঁসি দিতে পারলে শান্তি হতো উষ্ণর। মাথাটা যেন কিছুক্ষণের জন্য হ্যাং হয়ে গেল। ভ্রু কুঁচকে ছোঁয়ার দিকে একটু ঝুঁকে দাঁড়ালো উষ্ণ। উষ্ণ যখন একটু একটু করে ঝুঁকছিল ছোঁয়ার দিকে, ছোঁয়া তখন একটু একটু করে নিচের দিকে সরতে সরতে চেয়ারে ধপ করে বসে পড়ল। উষ্ণ এক হাত চেয়ারের একপাশে ভর দিয়ে ছোঁয়ার দিকে ঝুঁকে আছে। ছোঁয়া মুখ তুলে তাকিয়ে আছে উষ্ণর দিকে। উষ্ণর দৃষ্টির সাথে ছোঁয়ার দৃষ্টি মিলে একাকার হয়ে যাচ্ছে। উষ্ণর উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে ছোঁয়ার মুখের উপর। ছোঁয়ার কাজলবিহীন ঘন পাপড়িযুক্ত চোখ দুটোর দৃষ্টি যেন উষ্ণর বুক ভেদ করে হৃদয়ের গহীনে যেয়ে লাগছে। উষ্ণ আস্তে করে ছোঁয়াকে জিজ্ঞেস করল, কোনো লগ্নে আপনার জন্ম বলতে পারেন? ঠিক কি রিয়াকশন দেওয়া উচিত এখন বুঝতে পারল না ছোঁয়া, কিন্তু ভ্রু কুঁচকে সাথে সাথে জিজ্ঞেস করল, এই প্রশ্ন করলেন যে? কারণ আমার মনে হয় আপনি ঝামেলা লগ্নে জন্মেছেন। আচ্ছা বলুন তো, ঝামেলা আপনার কাছে আসে না, আপনি ঝামেলার কাছে যান? ছোঁয়া আর বসে থাকতে পারল না, উঠে দাঁড়াল, পেছনে সরে গেল উষ্ণ। হ্যাঁ মানছি, আপনি না হয় আমাকে একটা সাহায্য করেছেন, তাই বলে এইভাবে বলবেন? আমি একটা ভুল করেছি, আমি তো তার জন্য ক্ষমাও চাইছি। কিন্তু হুট করে কেউ যদি আপনার মতো জামা কাপড় ছাড়া এমন পাহাড় সমান শরীর নিয়ে সামনে চলে আসে, আমি কি করব? আমি তো ভয়। ওয়েট আ মিনিট, আমার মতো বলতে আপনি কি বুঝালেন? আপনি ভুল বুঝবেন না প্লিজ, আমি সেই মিন করিনি। আমার বাড়িতে যদি আমি জামা কাপড় নাও পরি তাতে মেবি অন্য কারো সমস্যা হওয়ার কথা না। এর জন্য কি আমাকে পারমিশন নিতে হবে? আমি কিন্তু সেটা বলিনি। হ্যাঁ এটা ঠিক, আপনি আপনার বাড়িতে যা খুশি করতে পারেন, যেভাবে খুশি থাকতে পারেন, কিন্তু আমি তো তখন জানতাম না সেটা আপনার বাড়ি, বা এমনও নয় যে আমি আপনাকে চিনি বা আগে দেখেছি। তাই আমার রিয়াকশনটা অমন ছিল, আর সেটা ভুল বলে আমি মনে করি না। আমার জায়গায় আমি ঠিক আছি। অন্য কেউ হলে ঠিক এটাই করত বলে আমি মনে করি। উষ্ণ মনে মনে ভাবল অন্য মেয়ে হলে ওকে মারার আগে 100 বার চিন্তা করত, আর ওকে মারার আগে নিজেই বেহুশ হয়ে যেত ওকে সামনে দেখে। আফটার অল উষ্ণ আহমেদ বলে কথা। উষ্ণ জিজ্ঞেস করল, তা আমাকে দেখে কি আপনার তাই মনে হচ্ছিল? আপনাকে আমি বাঁচালাম আর আপনি উল্টো। তাই তো আমি ক্ষমা চাচ্ছি। দেরিতে হলেও বুঝতে পারলাম আসলে আপনি কেন আমাকে বাড়ি নিয়ে গিয়েছিলেন। কিন্তু কথা হচ্ছে কারো চেহারাতে তো আর লেখা থাকে না সে কেমন, ভালো না মন্দ, চোর না ডাকাত। যেহেতু আপনি আমার চেনা নন, তাই আপনার সম্পর্কে তো আমি আগেই পজিটিভ মন্তব্য করতে পারি না বা ভাবতে পারি না। কিছু বলতে যেয়ে চুপ হয়ে গেল উষ্ণ। ছোঁয়ার শেষ কথাটা উষ্ণর মাথায় যেন ঘণ্টা বাজিয়ে চলে গেল। মেয়ে বলে কি? হ্যাঁ মানছে ও অচেনা, কিন্তু অদেখা তো নয়। আফটার অল ওকে কয়েক দফা বাঁচিয়েছে। মেয়েটার কি সেগুলোর কথা মনে নেই? হয়তো নেই, কথা শুনে তো তাই মনে হচ্ছে। মেমোরি খুব খারাপ বোঝা যাচ্ছে। এই মেয়ে পত্রিকা বা টিভি মেবি দেখে না। না হলে উষ্ণ আহমেদকে চেনে না তা কি করে হয়? উষ্ণ চুপ করে রইল। ওকে চুপ থাকতে দেখে ছোঁয়াও চুপ হয়ে গেল। খুব বেশি কি বলে ফেলল ও? এখন তো মনে হচ্ছে উষ্ণ ওকে তুলে আছাড় দেবে। দাদিমার ডাক শোনা গেল। উষ্ণ কিছু না বলে চলে গেল। নিজের মাথায় বাড়ি দিল ছোঁয়া। ওর হাতের বাম দিকে খোলা একটা বড় বারান্দা।
ছোট খাটো ছাদ বলা চলে। থাই গ্লাসের দরজা খুলে সেই খোলা বারান্দায় পা রাখল ছোঁয়া। বৃষ্টির কারণে ভিজে আছে। ঠান্ডা একটু শিরশিরিয়ে উঠল ওর সমস্ত শরীর। রেলিং এর সাথে লেগে দাঁড়িয়ে দূরে দৃষ্টি নিক্ষেপ করল। ভেবে নিল উষ্ণ ফিরে এলে ওকে একটা ধন্যবাদ দিবে। উইরাতে এই লোকটা না থাকলে হয়তো ওর অবস্থা এখন অন্য কিছু হতো। একটা মিষ্টি ঘ্রাণ ওর নাকে প্রবেশ করছে বাতাসের সাথে। বুক ভরে নিঃশ্বাস টেনে নিল ও। রেলিং এর উপর হাত রেখে তাতে মুখ ঠেকিয়ে আনমনে কিছু ভাবতে লাগল ছোঁয়া। এই ভাগ্যটা ওর সাথে কি নির্মম খেলাটাই না খেলছে। আর কি অদ্ভুত, ঘুরে ফিরে এই লোকটা ওর লাইফে ঢুকে পড়ছে। আচ্ছা, ব্যাপারটা এমন নয় তো যে ওই এই লোকটার জীবনে ঢুকে পড়ছে। কে জানে, আপস এন্ড ডাউন জীবনে থাকে, কিন্তু ও মনে হচ্ছে শুধু নিচের দিকেই যাচ্ছে। সবাই যেন টেনে শুধু ওকে নিচেই নামাচ্ছে, উপরে উঠার চেষ্টা করেও যেন ও সফল হচ্ছে না। একটা দীর্ঘশ্বাস ছাড়ল ও। পেছনে যে অনেকক্ষণ যাবৎ উষ্ণ দাঁড়িয়ে আছে বুঝতেও পারেনি ছোঁয়া। ভাবনায় এতই ডুবেছিল ঠিক কতক্ষণ এভাবে দাঁড়িয়ে আছে ও নিজেও জানে না। বাতাসে ছোঁয়ার ওড়নাটা উড়ে উড়ে আবার আছড়ে পড়ছে রেলিং এর উপর। ছোট্ট করে একটা কাশি দিল উষ্ণ। চমকে উঠল ছোঁয়া। ভয় পেয়েছেন? হ্যাঁ না মানে। ওকে, রিল্যাক্স। দু পকেটে হাত ঢুকিয়ে ছোঁয়ার থেকে দূরত্ব রেখে রেলিং এর কাছে দাঁড়ালো উষ্ণ। দু হাতের উপর ভর দিয়ে ঝুঁকে দাঁড়িয়ে আছে উষ্ণ। ছোঁয়া তাকালো উষ্ণর দিকে। লক্ষ্য করল সামনের দিকে উষ্ণর দৃষ্টি স্থির। এতক্ষণে তো লোকটার ওকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা, কিন্তু সেটা তো হলো না। কি অদ্ভুত। তাহলে কি ও ভুল ভাবল? একটা কথা জিজ্ঞেস করি? উষ্ণ মাথাটা একটু কাত করে ইশারায় ছোঁয়াকে বুঝিয়ে দিল বলতে, আপনার হাতটা কি আমার জন্যই? বাঁকা একটা হাসি দিয়ে উষ্ণ বলল, উপহার পেয়েছি। উপহার? হ্যাঁ, একজনকে বাঁচানোর উপহার। ঠোঁট কিছুটা উল্টে ছোঁয়া অন্যদিকে তাকিয়ে থাকল। ছোঁয়া ভেবেছিল ধন্যবাদ দিবে উষ্ণকে, কিন্তু এই কথা শোনার পর আর নালকটা তো ওকে এক প্রকার খোঁচা মেরাই কথাটা বলল। উষ্ণ ছোঁয়ার মুখে তাকিয়ে আছে। বাচ্চারা যেমন কিছু না পেলে অভিমান করে থাকে, এখন তেমন ঠিক সেই অবস্থা ছোঁয়ার। মুখ ভার করে অন্যত্র তাকিয়ে ছোঁয়া। উষ্ণ ছোঁয়াকে স্বাভাবিক করতে বলল, ধন্যবাদ। আকাশ থেকে যেন পড়ল ছোঁয়া। এই লোক ওকে কেন ধন্যবাদ দিচ্ছে? উল্টো ওর দেওয়ার কথা। তাদের বাড়িতে ওকে থাকতে দিচ্ছে, আর উল্টো উষ্ণ কিনা ওকে ধন্যবাদ দিচ্ছে। অদ্ভুত। ধন্যবাদ কেন? দাদিমার কাছে গতকালকের কথা জানলাম। দাদিমাকে বাঁচানোর জন্য থ্যাঙ্কস। উষ্ণর আচরণে এখন নিজেকে খুব ছোট মনে হচ্ছে ছোঁয়ার। কি সুন্দর অনায়াসে ধন্যবাদ জানালো ওকে আরও। দেরি না করে ছোঁয়াও বলল, ধন্যবাদ। উষ্ণ একটু হাসল। ছোঁয়ার ধন্যবাদের কারণ ওর জানা, তাই কারণ জানতে চায়নি ও। যে জিনিস ওর জানা সেটা জিজ্ঞেস করার কি প্রয়োজন? ছোঁয়া বলল, আরেকটা কথা জিজ্ঞেস করি? হু, আসলে আমার ব্যাগটা, যেটা আপনি আমার পায়ের উপর ফেলেছিলেন। কথাটা শুনে অসহায় এর মতো তাকালো ছোঁয়া। কথাটা কি এইভাবে বলার খুবই দরকার ছিল। আচ্ছা, জ্বালা হলো তো, কতবার আর বলবে সরি এর জন্য? তা ব্যাগ দিয়ে কি হবে? আর কি হবে? ওতে আমার জামা কাপড় আছে। কিন্তু এখন যদি আমি বলি ওটা আমি ফেলে দিয়েছে। ঠিক মনে মনে যা ভেবেছিল ছোঁয়া। প্রশ্নটা জিজ্ঞেস করার আগেই একবার এই কথা ভেবেছিল ও। কিন্তু এখন ওর কি হবে? যার হাতে 8 আনা ও নেই সে কি করে জামা কিনবে?
আর এক জামাই বা কতদিন পরে থাকবে? ভারী ঝামেলা হলো তো। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে ওর, কিন্তু সেটা করারও জো নেই। উষ্ণর ঠোঁটে হালকা একটা হাসি দেখা গেল। সেটা চেপে রেখে ছোঁয়ার উদ্দেশ্যে বলল, দাদিমার সাথে আমার কি কথা হলো মাত্র শুনবেন? ছোঁয়া মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল, আপনার একটা কাজের ব্যবস্থা করতে। অনেকদিন ধরে সাধনা করার পর কিছু পেলে মানুষের যেমন খুশি হয় ঠিক তেমন খুশি হচ্ছে ছোঁয়ার। এত মেঘ না চাইতেন বৃষ্টি। হাতে যেন চাঁদ পেল ছোঁয়া। এত খুশি লাস্ট কবে হয়েছিল ওর মনে নেই। খুশির আভা ওর চোখে মুখে ছেয়ে গেল। ছোঁয়া মুখে কিছুই বলছে না, অপেক্ষা করছে উষ্ণ এখন আর কি বলবে সেটার। একটা শীতল বাতাস এসে ছুঁয়ে গেল ওকে। কি কাজ দেওয়া যায় বলুন তো আপনাকে? ছোঁয়া দ্রুত বলল, যে কোনো কাজ হলেই হবে, কিন্তু একটা কাজ আমার ভীষণ প্রয়োজন। ছোঁয়ার কথার মাঝখানেই উষ্ণ বলল, কেয়ারটেকার। সরি, কেয়ারটেকারের জবটা কেমন হবে? এই যে যেমন বাড়ির কেয়ারটেকার থাকে না, বাড়ি দেখাশোনা করে, যত্ন করে, খেয়াল রাখে। উষ্ণকে কথা শেষ করতে না দিয়েই ছোঁয়া বলল, তাহলে আমাকেও আপনার বাড়ির দেখাশোনা করতে হবে? না, তার জন্য অনেক মানুষ আছে। সেটা আপনার কাজ নয়, আর সেটা আপনি পারবেনও না। তাহলে কি কোনো বাচ্চার? ওকে ওকে, সমস্যা নেই, পারবো আমি। আমি আমার কথা বলছি। কি? বিস্ময় ভরা কণ্ঠে ছোঁয়া বলল। বিরক্তি নিয়ে উষ্ণ বলল, আমার দেখাশোনার কথা বলেছি। কথাটা শুনে মনে হলো ছোঁয়াকে কেউ 10 তলার ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিল। মুখটা তখন দেখার মতো ছিল। উষ্ণকে উপর থেকে নিচ পর্যন্ত একবার দেখল ছোঁয়া। এই 6 ফুটের পাহাড়কে টেক কেয়ার করতে হবে, তাও আবার ওকে? কথাটা শুনে বাকরুদ্ধ হয়ে গেল ছোঁয়া। আমাকে চেক আউট করা হয়ে গেছে? উষ্ণর কথাটা শুনে আরেক দফা ধাক্কা খেল ছোঁয়া। উষ্ণ আবার বলতে শুরু করল, কাজ তেমন কিছুই না। গানের মাঝে মাঝে আমার খুব কফি খেতে ইচ্ছে করে, তখন কফি বানিয়ে আনবেন, আমার জিনিসপত্রগুলো একটু এগিয়ে দিবেন, গুছিয়ে রাখবেন, এই আর কি। আপনি গায়ক? চোখ বড় বড় করে প্রশ্ন করল ছোঁয়া। এই কথাটা শুনে ঝটকা খাওয়ার কথা ছিল উষ্ণর, কিন্তু ও আগেই বুঝেছে ছোঁয়া ওর সম্পর্কে আসলেই কিছু জানে না। জানলে ওইভাবে ওর মাথা ফাটাতে পারত না, আর মেয়ে পাচারকারী ও ভাবত না। কিন্তু দীপ খুব বড় একটা ধাক্কা খেল, ঠিক যেমন কারেন্টে শক খেলে হয়। রুমে ঢুকেই চেঁচিয়ে উঠল দীপ, এই মেয়ে, তুমি উষ্ণ আহমেদকে চেনো না? না তো, কে সে? বলেই দীপকে দেখে ভয় কেঁপে উঠল ছোঁয়া। উষ্ণ বলল, ওকে ভয় পাওয়ার কিছু নেই, ও আমার ম্যানেজার। পাশ থেকে দীপ চেঁচিয়ে উঠল, আল্লাহ মাবুদ, তুমি কোথায়? এই মেয়েকে তুমি কি দিয়ে বানিয়েছিলে? তোমার সামনে যে দাঁড়িয়ে আছে জলজ্যান্ত মানুষ, তাকে কি তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, কিন্তু দাদিমা তো। দাদি মা আমাকে আদর করে গুড্ডু বলে। আমার আসল নাম উষ্ণ আহমেদ। এখন ছোঁয়ার হাসি পাচ্ছে, এত বড় ছেলে তাকে নাকি গুড্ডু ডাকে। ও তো ভেবেছিল কোনো বাচ্চা হবে। পাশ থেকে দীপ বলে উঠল, বাংলাদেশের নামকরা সিঙ্গারদের মধ্যে একজন আমার বস। আর তুমি তাকে চেনো না? সিরিয়াসলি? টিভি দেখো না বা পত্রিকা পড় না? ও, আমি আসলে তেমন টিভি বা পত্রিকা পড়ি না, তাই। উষ্ণ বলল, থাক, আর পড়তেও হবে না, এখন তো জানলে। আর আমি যা বলেছি বুঝেছ? মাথা নাড়ল শুধু ছোঁয়া। ঠান্ডা বাতাস এসে ছুঁয়ে গেল দুজনকেই।
গুঁড়ো গুঁড়ো চুলগুলো আবার আছড়ে পড়ল ছোঁয়ার মুখে। চুলের মধ্য থেকে দেখা যাচ্ছে ছোঁয়ার মাতাল করা চোখ, ফর্সা বর্ণের মুখের আর গোলাপি বর্ণের ঠোঁটের কিঞ্চিত অংশ। দীপ একবার উষ্ণর দিকে তাকাচ্ছে, আবার ছোঁয়ার দিকে। ছোঁয়ার দৃষ্টি নিচে আর উষ্ণর ছোঁয়ার মায়াবী মুখটার দিকে। ফোনটা বেজে উঠল উষ্ণর। ঘোর ভাঙল ওর। ও মোবাইল দেখতে দেখতে বেরিয়ে গেল পিছে পিছে দীপ। স্যার, একটা কথা বলি, মাইন্ড করবেন না প্লিজ। বলো। স্যার, মেয়ে তো নিজেই নিজের খেয়াল রাখতে পারে না, আপনার কি খেয়াল রাখবে? দেখা গেল শেষে ও আপনার নয়, আপনিই ওর খেয়াল রাখছেন। স্যার, আরেকবার ভাবুন। এর জন্য তো মেয়ের অভাব হবে না। এখন বললেই 100 মেয়ে হাজির হয়ে যাবে। আর আপনি কিনা এই মেয়েকে রাখছেন, যে কিনা আপনাকে চেনেই না। আবার না আপনার মাথা ফাটিয়ে দেয়। আমার তো চিন্তা হচ্ছে। উষ্ণ দ্বীপের দিকে তাকাতেই ও চুপ হয়ে গেল। একবার পেছনে ফিরে তাকালো উষ্ণ। ছোঁয়া এখনো আগের জায়গায় ঠাঁই মেরে দাঁড়িয়ে আছে। একটা স্মিত হাসির রেখা দেখা গেল উষ্ণর ঠোঁটে। কিছু গুনগুন করতে করতে চলে গেল উষ্ণ। ওইখানেই দাঁড়িয়েই মাথা চুলকাচ্ছে দীপ। এই হাসির কারণ কি ছিল? আর কি বা রহস্য উষ্ণর এই দৃষ্টির? ছোঁয়ার মাথায় ছোট্ট খাটো নয়, বেশ বড় বাস পড়ল। এই বডি বিল্ডারের নাকি আবার কেয়ারটেকার লাগে? এটা কোনো কথা? ও নিজেই তো নিজেকে সামলাতে পারে না, তাকে কি করে সামলাবে? আবার কিছু করার ও তো নেই। মাথার উপর থেকে এই ছাদটুকু চলে যাক ও চায় না। রাস্তায় যে পড়তে হবে যে। কি খাবে, কি পরবে তখন? ওর গর্ভের বাচ্চাটার কি হবে? যদিও দাদিমাকে এই কথা বলে নি, ও আর না বলেছে বাবা মার কথা যদি তাদের কাছে পাঠিয়ে দেয়। মিথ্যে কথা বলতে খুব কষ্ট হলেও প্রতিনিয়ত বলতে হচ্ছে। ওর হাতে যে কিছুই নেই। একটা দীর্ঘশ্বাস ফেলল ছোঁয়া। কিন্তু তার চেয়ে বড় কথা, উষ্ণ যে কাজ দিল ওকে, ও কি পারবে সেটা করতে? উষ্ণ দাদিমার পায়ের সামনে বসে কোলে মাথা রাখল। দাদিমা চোখ না খুলেই উষ্ণর মাথায় হাত বোলাতে লাগল। হ্যাঁ রে গুড্ডু, কাজ কেমন চলছে? দাদিমা, এখন আমি বড় হয়েছি। বলেছি না এই নামে ডাকবে না? ছোট থাকতে ডেকেছ ওকে, বাট এখন আর না প্লিজ। তুই সারা জীবন আমার কাছে ছোটই থাকবি, চুপ কর। আরে আমার ফুলবানু, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। প্রেস্টিজের ব্যাপার আছে তো। প্রেস্টিজ তুই আচারের সাথে মিশিয়ে খেয়ে ফেল। দাদিমা, আচ্ছা ওসব বাদ দে। আর কত অভিমান করে থাকবি আগে বল। ফিরে আয় বাড়িতে। তুই ছাড়া বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। দাদিমা প্লিজ, এখন ওসব কথা রাখো তো। আর আমার যে কাজ জানোই তো। ওইসব বাড়িতে করলে তোমার আর বাড়িতে থাকা হবে না। তাই আমি একা আছি, ভালো আছি, আর তুমিও ভালো থাকো। এত বড় একটা বাড়িতে একা একা থাকতে ভালো লাগে না। আমিও বাড়ি ছেড়ে একদিন চলে যাব, দেখিস। তুমি একা কোথায়? রিয়া, আর তাছাড়া বাবা তো আছেই। তাই তো তুই বাড়ি ছেড়েছিস, তাই না? আর কতদিন অভিমান করে থাকবি? এসব শুনতে ইচ্ছে করছে না। আচ্ছা এসব বাদ। তুই তো একটা বিয়েও করতে পারিস। তাহলে তো আমি একটু সঙ্গী পাই। তাই? হ্যাঁ। আচ্ছা, তোর কি কাউকে পছন্দ হয় না? নাত বউ কি দেখতে পাবো না আমি? দরজার কাছে তখন ছোঁয়া এসে দাঁড়াল। কিছু বলতে এসেছিল, কিন্তু দাদিমা আর উষ্ণকে কথা বলতে দেখে চুপ করে গেল। উষ্ণর কথা বলা শেষ হলেই ও কথা বলবে। উষ্ণ দাদিমার কোলে মাথা রেখে চোখ খুলেই ছোঁয়াকে দেখতে পেল। দাদিমা আবার জিজ্ঞেস করল, মনের মতো কি কাউকে পেয়েছিস? কি জানি। কেমন মেয়ে লাগবে তোর?
উষ্ণ মুখ উঁচু করে বলল, একদম আমার ফুলবানুর মতো। সেটা তুই পাবি না। এক পিস ছিল, সেটা তোর দাদুর কপালে জুটেছিল। দুজন হেসে উঠল। তারপর ছোঁয়ার দিকে তাকিয়ে আস্তে করে উষ্ণ বলল, হয়তো পেয়েছি। কি বললি? উষ্ণ বলল, কিছু না, পরেরটা পরে ভাবব। এখন আমার কাজ আছে। রেকর্ডিংয়ে যেতে হবে। তুমি থাকো, আমি আসছি। আসবি না আজ আর? উষ্ণ উঠে দাঁড়াল। পকেট থেকে ফোন বের করতে করতে বলল, বাবা নেই? তোর বাবা বাড়ি কবে থাকে? বিজনেস নিয়ে সে এতই পাগল, বাড়িতে যে ফিরে আসতে হয় সেটা সে মাঝে মাঝে ভুলে যায়। আবারও বিজনেস ট্যুরে বাইরে গেছে। কবে ফিরবে ঠিক জানি না। ফোন দেখতে দেখতে উষ্ণ বলল, তাহলে তো কয়েকদিন থাকতেই পারি। বলেই রুম থেকে বের হতেই ছোঁয়াকে দেখতে পেল। পকেটে ফোন ঢুকাতে ঢুকাতে বলল, দাদিমাকে দেখে রাখবেন। উষ্ণ গাড়ি নিয়ে বেরিয়ে গেল। ছোঁয়া হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা ঠিক ওর বোধগম্য হচ্ছে না। এত বড় বাড়ি থাকতে এই লোক আলাদা বাড়িতে কেন থাকে? দাদিমাকে জিজ্ঞেস করবে? না থাক, তাদের পার্সোনাল ব্যাপারে নাক না গলানোই ভালো। তারপরও মাথায় একটা প্রশ্ন জাগলে সেটা না জানা পর্যন্ত শান্তি হয় না। মানুষ বরাবরই অজানাকে জানতে চায়, রহস্য উন্মোচন করতে চায়, অদেখাকে দেখতে চায়। না হলে যে মাথায় প্রশ্নগুলো কিট হয়ে কিলবিল করে। দাদিমার কাছে গেল ছোঁয়া। আরামকেদারা থেকে দাদিমাকে ধরে উঠাল ছোঁয়া। রিয়াকে একটু ডাক দিবি দিদিভাই? কি লাগবে আপনার বলুন, আমি এনে দিচ্ছি। পিঠের ব্যথাটা বেড়েছে মনে হচ্ছে, হটব্যাগটা কোথায় যে রাখলাম। বিছানায় শুয়েই দিয়ে হটব্যাগটা খুঁজতে লাগল ছোঁয়া। আলমিরার ড্রয়ার খুলতেই হটব্যাগটা চোখে পড়ল ওর। সেটা নিয়ে ড্রয়ার লাগাতে যেতেই একটা ছবি চোখে পড়ল ছোঁয়ার। একটা ছোট্ট বাচ্চার। খুব জানতে ইচ্ছে হচ্ছিল ছোঁয়ার এটা কে। যদিও ওর মনে হচ্ছিল উষ্ণই হবে। কারণ উষ্ণর থুতনিতে যেমন ছোট্ট একটা গর্ত আছে ঠিক তেমন এই বাচ্চারও আছে। কিরে পেলি? ছোঁয়া ছবিটা রেখে দাদিমার কাছে গেল। হ্যাঁ পেয়েছি। ছোঁয়া দাদিমার পিঠে হটব্যাগটা চেপে ধরে আছে। দাদিমা একটু চোখ বুজল। দাদিমা ঘুমিয়ে গেলে ছোঁয়া আস্তে করে বিছানা ছেড়ে নেমে এলো। এত বড় বাড়িতে এই মানুষটা কিভাবে একা থাকে কে জানে। এই পৃথিবীতে সবাই একা, সবাই নিঃসঙ্গ। ভাবতে ভাবতে বাড়ি থেকে বের হলো ও। বাড়ির মেইন দরজা দিয়ে বের হয়ে দাঁড়ালো। সামনে অনেক জায়গা। দুপাশে ফুলের বাগান, গতকাল রাতে এত ভালো করে খেয়াল করেনি। হঠাৎ হাসনাহেনা ফুলের গাছটা নজরে পড়ল ওর। তাহলে তখন এর মিষ্টি ঘ্রাণই ওর নাকে আসছিল। হাঁটতে হাঁটতে বাড়ির চারপাশ ঘুরে দেখতে লাগল ও। চারপাশ নীরব আর শান্ত। মনটা একদম রিল্যাক্স হয়ে গেল ওর। শাওয়ার নেওয়াটা এখন খুব জরুরি, কিন্তু পড়বেটা কি ছোঁয়া? বসে বসে মাথা চাপড়াচ্ছে ছোঁয়া এখন। যদি উষ্ণকে তখন চিনতে পারত এত বড় ভুল কিছুতেই করত না। মানুষ চিনতে ও বরাবরই ভুল করে। তাই নিজের উপরে খুব রাগ হচ্ছে। ওর জায়গায় যদি লিমু থাকত তাহলে তো উষ্ণকে পটিয়ে বিয়ে করে ফেলত আর ও বেককল। নিজের মাথায় নিজেই বাড়ি দিল ছোঁয়া। কি সব কথা ভাবছে ও। আল্লাহ, তুমি কোথায়? দড়িটা কেন ফালাও না? বিরক্ত হয়ে মাথায় হাত দিয়ে বসে আছে। যে ব্যাগটা নিয়ে ও পালিয়েছিল তাতে ওর মোবাইল আর কিছু টাকা ছিল, কিন্তু সেটাও তো রানী খালার কাছে। তারপর ছোঁয়া বলল, কিসের খালা? আস্ত একটা ডাইনি, তাল গাছের পেতনি, বজ্জাতের হাড্ডি। দেখিস তোর উপর ঠাডা পড়বে, কুত্তি কোথাকার। কিন্তু ও এখন কি করবে?
রিয়া তখন ঘরে এলো। এইভাবে বসে আছো যে? কি করব বলুন? জামা কাপড়ের ব্যাগটা তো। এতটুকু বলে থেমে গেল। থাক, উষ্ণর সাথে কি হয়েছে না বলাই ভালো। চুপ হয়ে গেলে যে? গোসল করা দরকার, কিন্তু জামা কাপড় নেই। রিয়া এই কথা শুনে উঠে গেল, তারপর নিজের এক সেট জামা এনে ছোঁয়াকে দিল। রাত 10টার দিকে ফিরে এলো উষ্ণ। রিয়া দরজা খুলে দিতেই দাদিমার কথা জিজ্ঞেস করল। দাদি মা ঘুমিয়ে গিয়েছে। ডিনার করেছে? জি, ডিনার করিয়ে ওষুধ খাইয়ে দিয়েছে ছোঁয়া। এখন দাদিমা ঘুমাচ্ছেন। আর ছোঁয়া খেয়েছে? আমি আসলে খেয়াল করিনি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আপনি খাবেন না? না, আমি খেয়ে এসেছি। উষ্ণ গেস্টরুমের দিকে পা বাড়াল। ছোঁয়া খেয়েছে কিনা একবার খোঁজ নেওয়া উচিত। যাই হোক, মেয়েটা তো এখন ওর বাড়িতেই থাকে, এটা জানা এখন ওর কর্তব্য। ছোঁয়ার রুমের দরজা হালকা ভেরান ছিল। উষ্ণ আরেকটু সরাতেই দেখতে পেল ছোঁয়াকে। চোখ বরাবর বিছানায় শুয়ে আছে ও। দেখে মনে হচ্ছে গভীর ঘুমে আছে মেয়েটা। ওড়নাটা ওর শরীর থেকে সরে ওড়নার এক সাইড বিছানার উপর থেকে ফ্লোরে পড়ে আছে। চোখের ঘন পাপড়িগুলো হালকা নড়ছে। ওষ্ঠ যুগল হালকা কেঁপে কেঁপে উঠছে। নিঃশ্বাসের ফলে বুক ও পেটের উঠানামা ভালোভাবেই বোঝা যাচ্ছে। হাতটা বিছানা থেকে বাইরের দিকে রয়েছে অনেকখানি। এইভাবে বেহুশের মতো কেউ ঘুমাতে পারে ওর জানা ছিল না। অদ্ভুত এক শিহরণে শিহরিত হল উষ্ণ। আস্তে আস্তে এগিয়ে গেল ছোঁয়ার দিকে। আধো আলো আর আধো অন্ধকারে এই মুখটা ও আগেও দেখেছে। ঠিক ওই দিন যা অনুভূতি জেগেছিল মনে, আজও তার ব্যতিক্রম হয়নি। ওড়নাটা তুলে ছোঁয়ার গায়ে দিয়ে দিল উষ্ণ। কিছু অবাধ্য চুল ছোঁয়ার মুখে এসে ছোঁয়ার ঘুমের ভাঙন ধরাতে চাচ্ছে, কিন্তু উষ্ণ তো তা হতে দিবে না। পরম যত্নে চুলগুলো কানের পিঠে গুজে দিল। আবারও বাতাসে যা তাই হল। উষ্ণ ওষ্ঠ যুগল ছোঁয়ার মুখের কাছে নিয়ে গেল। ফু দিয়ে চুলগুলো মুখ থেকে সরিয়ে দিল। যত ক্লান্তি ছিল ওর সব যেন এই ঘুমন্ত মুখ দেখে উবে গেল। চোখের পলক যেন আর পড়তেই চাইছে না। যদি মুখটা হারিয়ে যায়। একটু নড়ে উঠল ছোঁয়া, তাতেই ঘোর কেটে গেল উষ্ণর। এইভাবে কি কাউকে দেখা ঠিক? হঠাৎ প্রশ্নটা মনে জাগতেই চোখ সরিয়ে নিল উষ্ণ। এই ব্যাপারটা তো ঠিক ওর সাথে যায় না। কি করছে ও? কি হলো ওর? ও তো এমন নয়। কখনো কাউকে এইভাবে দেখার ইচ্ছে বা আগ্রহ তো জাগেনি মনে। তাহলে আজ কেন ব্যতিক্রম হল? কেন ছোঁয়ার প্রতি আলাদা হচ্ছে সব ওর? যা কখনো অনুভব করেনি ছোঁয়াকে দেখলে কেন মনের সুপ্ত আবেগ, অনুভূতি জেগে ওঠে? উষ্ণ আর এক মুহূর্ত সেখানে না থেকে দরজা হালকা করে লাগিয়ে চলে গেল। শাওয়ার নিয়ে বের হয়ে মোবাইলের দিকে তাকিয়ে বুঝতে পারল অদ্রিকা একটু আগেও কল করেছিল। মোবাইল অফ করে চার্জে দিয়ে খোলা বারান্দায় গিয়ে দাঁড়ালো উষ্ণ। চাঁদের আলোতে পুরো পৃথিবী আলোকিত হচ্ছে। রেলিংয়ে হেলান দিয়ে সেই চাঁদটা গভীর দৃষ্টিতে দেখছে উষ্ণ। এই মুহূর্তটা ওর খুব প্রিয়। খুব হালকা লাগে নিজেকে। হালকা রোমান্টিক গান হলে মন্দ হয় না। একটু নড়েচড়ে উঠল ছোঁয়া। মিটমিট করে তাকালো। জানালাটা হয়তো খোলা। বাতাসে পর্দা উড়ছে। বিছানা থেকে উঠে জানালার কাছে যেয়ে দাঁড়ালো ছোঁয়া। জানালা লাগাতে যেয়ে চোখ গেল চাঁদের দিকে। মেঘে হালকা ঢাকা পড়েছে, কিন্তু তাতেও চাঁদের সৌন্দর্য কমেনি, বরং আরও বেড়ে গেছে। আর আলো, মেঘ সেই আলো আড়াল করতে পারেনি। মেঘের আড়াল থেকেই চাঁদের আলো উকি দিচ্ছে আর চারপাশ আলোকিত করছে। কিছু পুরনো স্মৃতি মনে পড়ে গেল ছোঁয়ার। চোখ বন্ধ করল ছোঁয়া।
চোখের কোণ বেয়ে অশ্রুকণা বেয়ে পড়ল। দেয়াল ঘেঁষে বসে পড়ল। বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। একটা ভুল সব শেষ করে দিল। বাবা মার কথা মনে করতেই আর যে কান্না দমিয়ে রাখতে পারল না। রিয়ার চিৎকারে ঘুম ভাঙল উষ্ণর। একে তো ও রাতে ঘুমাতে পারেনি, ভোরের দিকে চোখটা লেগে এসেছিল। মাথাটা এখনো প্রচণ্ড ব্যথা, তার উপর আবার রিয়ার চিৎকার। এই চিৎকার চেঁচামেচি ওর সহ্য হয় না দেখেই ও একা থাকে। বিছানায় ধূপ করে উঠে বসল। হোয়াট ইজ রং উইথ ইউ রিয়া? হোয়াই দ্য হেল ইউ আর শাউটিং? সরি স্যার, বাট স্যার। হোয়াট? কিছু বলবে? না, সরি সরি করে যাবে। রিয়া অস্থির হয়ে আছে। কাঁপছ কেন? দাদিমার কিছু হয়েছে? না তো। তোমার ফ্যামিলির কারো ছুটি লাগবে? না স্যার, ওই যে মেয়েটা উষ্ণর বাকি কথা শোনার প্রয়োজন পড়ল না। অপেক্ষাও করল না বাকি কথা শোনার। শুনেই লাফ মেরে বিছানা থেকে নেমে দৌড়ে গেস্ট রুমে গেল। ফ্লোরে পড়ে আছে ছোঁয়া। মেয়েটা কি আবার বেহুশ হয়ে গেল? ছোঁয়ার মাথা কোলে তুলে ছোঁয়া বলে দুবার চেঁচিয়ে ডাকতেই লাফিয়ে উঠল ছোঁয়া। ও হুট করে উঠাতে মাথাটা কেমন ঘুরিয়ে উঠল। সাথে সাথে পড়ে যাচ্ছিল ও, কিন্তু উষ্ণ কোনো মতো ঠেকাল ওকে। উষ্ণ এক হাত ছোঁয়ার পিঠের দিক দিয়ে আরেক হাতে ছোঁয়ার হাত ধরে ওকে ঠেকাল, আর ছোঁয়া নিজেকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে উষ্ণরটি শার্ট খামচে ধরল। ভয়ে আত্মা বেরিয়ে যাচ্ছিল ওর এখনই। এইভাবে ডাকার কোনো মানে আছে? এইভাবে কেউ ডাকে? ঘুমন্ত মানুষকে কিভাবে ডাকতে হয় ছেলেটা শিখেনি নাকি? ভয় তো ছোঁয়ার কলিজার পানি শুকিয়ে গেছে। রিয়া দুজনের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কি রোমান্টিক অবস্থায় আছে দুজন। তারপর মুচকি হাসি দিয়ে বেরিয়ে গেল রুম থেকে। যদিও ভুলটা ওরই ছিল। ও ভেবেছিল ছোঁয়ার কিছু হয়েছে তাই তো, কিন্তু মেয়েটা যে ফ্লোরে ঘুমাচ্ছে ও কি করে বুঝবে? ভালো মানুষ খাট ছেড়ে নিচে কেন ঘুমাবে? কিন্তু এই ভুলের জন্য উষ্ণ ওকে ঠিক বকা দিবে তার আগেই রিয়া রুম থেকে বেরিয়ে আসে। ছোঁয়া ভ্রু কুঁচকে বিরক্তি নিয়ে বলল, এত জোরে কেউ ঘুমন্ত মানুষকে ডাকে? এটা কি ঠিক করলেন? তা আপনি ফ্লোরে পড়ে পড়ে ঘুমোচ্ছিলেন যে। এটা কি ঘুমানোর জায়গা? যে কেউ দেখলে আমার মতোই করত। কাচুমাচু হয়ে ছোঁয়া বলল, না মানে আমি। আপনার কি স্লিপওয়াকিং এর সমস্যা আছে? হতভম্ব হয়ে ছোঁয়া জবাব দিল, না তো। তাহলে নিচে এইভাবে ঘুমাচ্ছিলেন কেন? আমি তো ভেবেছিলাম আপনি আবার বেহুশ হয়ে গেছেন। বেহুশ হওয়ার রেকর্ড করে ফেলবেন আপনি। যে কবার দেখেছি সববারই আপনাকে বেহুশ অবস্থায় পেয়েছি। আপনি খুব ফুরবল মনে হয়। আচ্ছা, আপনার ওজন কত? কথাটায় খুব বিরক্ত হল ছোঁয়া। কি বলবে ঠিক রাগের মাথায় গুছিয়ে উঠতে পারছে না। আবার কিছু না বলেও থাকতে পারছে না। কথাগুলো মুখ পর্যন্ত এসে যেন হাওয়া হয়ে যাচ্ছে। উষ্ণ আবার বলল, আমার তো মনে হয় 4042 হবে। বেশি বেশি খাবেন বুঝলেন? না হলে আমার খেয়াল রাখবেন কি করে? মহা ঝামেলা হলো ছোঁয়ার। একে তো রাতে ঘুমাতে পারেনি, তার উপর যাও একটু ঘুমাবে এই লোক তাও হতে দিল না। এখন আবার ভাষণ দিচ্ছে। উষ্ণ খেয়াল করল ছোঁয়ার লাল হয়ে ফুলে থাকা চোখ দুটি। মেয়েটা কি কেঁদেছে? অবশ্যই কেঁদেছে, না হলে চোখের এমন অবস্থা হতো না। উষ্ণ একবার ভাবল এটা নিয়ে ছোঁয়াকে প্রশ্ন করবে, কিন্তু পরক্ষণেই ভাবল, না থাক। ছোঁয়া বলল, এবার কি ছাড়বেন? নাকি সারাদিন এইভাবেই ধরে থাকবেন? উপসস। ছোঁয়াকে ছেড়ে উঠে দাঁড়াল উষ্ণ।
উঠে দাঁড়িয়ে এবার খেয়াল হলো ছোঁয়ার ওর গায়ে যে ওড়নাটা নেই। এদিক সেদিকে তাকাচ্ছে, তারপর বিছানায় সেটা আবিষ্কার করল। উষ্ণ বোঝার চেষ্টা করছিল ছোঁয়া কি খুঁজছে। ছোঁয়ার দৃষ্টি অনুসরণ করে যখন ওড়নার দিকে চোখ গেল তখন ও নিজেই অস্বস্তি বোধ করল। ছোঁয়ার দিকে আর না তাকিয়ে বেরিয়ে গেল ও। শুধু শুধু ছোঁয়াকে আর অস্বস্তিতে ফেলতে চায় না ও। সকালের নাস্তা একসাথে করল সবাই। উষ্ণ দাদিমার সাথে গল্প করতে ব্যস্ত ছিল। এর মাঝে যে অদ্রিকার 50+ কল এসেছে উষ্ণ জানেই না। ওর ফোনটা অনেকক্ষণ ধরে বেজেই যাচ্ছে। ছোঁয়া সেই কখন থেকে শুনছে। উষ্ণ তো দাদিমার রুমে। ফোনটা নিয়ে যেতে যেতে তো কল কেটে যাবে, তাই ভাবল রিসিভ করে উষ্ণর কাছে নিয়ে যাবে। কল রিসিভ করল ছোঁয়া। হ্যালো। চমকে উঠল অদ্রিকা। ঠিক নাম্বারেই কি কল করেছে ও? কল কেটে নাম্বার দেখল। না, ঠিক নাম্বারই তো। আবার কল করল। এবার উষ্ণ ধরল। অদ্রিকা দ্রুত প্রশ্ন করল, মেয়েটা কে? কিছু দরকার ছিল? প্রশ্নের উত্তর প্রশ্ন। কোথায় তুমি? তোমার বাড়ি গিয়েছিলাম, তুমি ছিলে না। রাতে এত কল দিলাম, ধরলে না, পরে দেখলাম ফোন অফ। অদ্রিকা, এত প্রশ্নের উত্তর আমি কেন দেব তোমায় বলতে পারো? এসব তো তোমার জানার অধিকার নেই। ছোঁয়া পাশেই দাঁড়িয়েছিল। উষ্ণ কথা বলতে বলতে বেরিয়ে গেল রুম থেকে। উষ্ণ, তুমি এইভাবে কেন কথা বলো আমার সাথে? আমার কি কষ্ট হয় না? দেখো অদ্রিকা, আমি ঠিক তোমাকে কষ্ট দিতে এই কথাগুলো বলছি না। কিন্তু আমার একটা পার্সোনাল লাইফ আছে। আমার প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ আলাদা। আমি চাই না তুমি আমার পার্সোনাল লাইফে ঢুকে পড়। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। উষ্ণ আর অদ্রিকার কথার অপেক্ষা করল না। কল কেটে দিল। অদ্রিকা ঘরের সব ভেঙে চুরমার করে ফেলল। নিজে নিজেই বলতে লাগল, অদ্রিকা যখন একবার ভেবে নিয়েছেই তুমি আমার, তার মানে তুমি আমার উষ্ণ। আমি তোমাকে চাই, মানে চাই চাই চাই। তুমি আমার আমার আমার। যা চেয়েছি আমি সব পেয়েছি। আর তোমাকে তো আমি ভালোবাসি। এত সহজে কি করে ভাবলে তুমি আমার থেকে দূরে থাকতে পারবে? 1 নয় 2 নয় 3 বছর ধরে আমি তোমাকে ভালোবাসি। এত সহজেই তোমাকে ভুলে যাব? কখনোই না। তোমাকে আমি পেয়েই ছাড়ব, শুনতে পাচ্ছ উষ্ণ? তুমি শুধু অদ্রিকার হবে। ভাঙচুরের শব্দে আবিদ সাহেব উপরে এলেন। অদ্রিকার রুমের দরজা বন্ধ। খুলতে বলেও লাভ নেই, সে জানে। মেয়েটার সেই ছোটবেলা থেকেই এত জেদ। বড় হয়ে যেন আরও বেড়ে গেছে। ছোটবেলা থেকেই যা চেয়েছে পেয়েছে। টাকা দিয়ে তো সব কেনা যায়। তাই পেয়েছে, কিন্তু উষ্ণ ওকে তো টাকা দিয়ে কিনে দিতে পারবে না। সব কেনা গেলেও ভালোবাসা তো আর কেনা যায় না। কি করে ভালোবাসা পাবে উষ্ণর? মেয়ে বুঝতেই চাইছে না এটা। উষ্ণকে চাই বললেই হবে? উষ্ণ তো চায় না অদ্রিকাকে আবিদ সাহেব তা বোঝে, কিন্তু মেয়ের কষ্ট যে সহ্য হয় না। মেয়ে যে উষ্ণ বলতে পাগল। ছোঁয়া অনেকক্ষণ ধরে দাদিমার কাছে বসেছিল। আর ভালো লাগছিল না। একটু ছাদ থেকে ঘুরে আসতে পারলে ভালো হয়। তাই ছোঁয়া সিঁড়ি বেয়ে ছাদে উঠে আসে। ছাদে পা দিতেই দেখল ছাদের এক কর্নারে বেতের চেয়ারে উষ্ণ বসে আছে। আর গিটারে টুংটাং শব্দ তুলছে। ছোঁয়ার আর ইচ্ছে হলো না ছাদে ঘুরতে, তাই ফিরে আসছিল, কিন্তু একটা গানের গলা ওর কানে ভেসে এলো। মিউজিক্যাল নোট। আড়াল থেকে কে যে ডেকে যায়, 2। আড়ালে সে থেকে যায়, নীরলে সে ডেকে যায়। আমি সেই ডাকে যেন তোলপাড়। কোথায় সে হায়? কোথাও সেই নাই, 2। কত যে মুখ উকি দিয়ে যায় স্মৃতির জানালা দিয়ে।
মিলিয়ে দেখি কোনো সে মুখ আমায় যায় ছুঁয়ে। ও 2 আড়ালে সে থেকে যায়, নীরলে সে ডেকে যায়। আমি সেই ডাকে যেন তোলপাড়। কোথায় সে হায়, কোথাও সেই নাই। 2 মিউজিক্যাল নোট। গানটার মাঝে যেন এতক্ষণ ছোঁয়া ডুবেছিল। মানতে হচ্ছে লোকটার গলাটা খুব মিষ্টি, খুব সুন্দর গান গায়। গান শেষ হতেই নিচে নেমে যাচ্ছিল ছোঁয়া। পেছনে থেকে উষ্ণ ডাক দিল, ছোঁয়া। ছোঁয়া দাঁড়িয়ে পড়ল। 1 কাপ কফি বানিয়ে আনো তো। ছোঁয়ার মাথায় প্রথম যে কথা এল সেটা হলো, এই লোক ওকে তুমি বলে সম্বোধন করল না, ও ভুল শুনল ঠিক কোনোটা। ছোঁয়া এগিয়ে গেল। কি হলো, এখানে এলে যে? আপনি আমাকে তুমি বলে সম্বোধন করলেন? যদিও উষ্ণ বলেই সেটা করেছিল, কিন্তু ছোঁয়ার সাথে একটু মজা করা যাক, তাই উষ্ণ বলল, হ্যাঁ তো। কেন? উষ্ণ উঠে দাঁড়াল। তাহলে তুমি চাচ্ছ বশ হয়ে আমি তোমাকে আপনি বলি? হ্যাঁ, এমনই তো হওয়া উচিত। কে বলল সেটা? আমরা কি কাছাকাছি, মানে এত ক্লোজ নাকি যে আপনি তুমি করে বলবেন? উষ্ণ একদম ছোঁয়ার কাছে যেয়ে দাঁড়াল। চোখ দুটো বড় বড় হয়ে গেল ছোঁয়ার। গলাটা মুহূর্তেই শুকিয়ে গেল। পেছনে দিকে একটু চেপে দাঁড়াল ও। এবার তো কাছাকাছি আছি, তাই না? ছোঁয়া আরো 2 কদম পেছনে সরে যেয়ে বলল, আমি কি এই কাছাকাছির কথা বলেছি? আমি তো। দেখো ছোঁয়া, প্রথম তুমি বয়সে আমার থেকে অনেকটাই ছোট, তাই আমি তোমাকে তুমি করে বলতেই পারি, এতে এত রিয়্যাক্ট করার কিছু নেই। দ্বিতীয়ত তুমি এখন আমার আন্ডারে, আমার কাজ করো, সে দিক থেকে আমি তোমার বশ, তাই তুমি বলাটা স্বাভাবিক। আর আমি যেই প্রফেশনে কাজ করি আর তোমার যে কাজ, তাতে তোমাকে আমার সাথে থাকতে হবে। আমি যেখানে যাব, যেতে হবে, তখন সবার সামনে তোমাকে যদি আমি আপনি বলি, সেটা ভালো দেখাবে না। মিডিয়ার লোক কি বলবে যে বশ হয়ে সেক্রেটারিকে আপনি বলছি, আর যে নাকি আমার থেকে বয়সে অনেকটাই ছোট। সেক্রেটারি? হ্যাঁ, এমনই মনে করো। আমি যা বুঝাতে চাচ্ছি তুমি কি বুঝতে পেরেছ? কিছুটা বিরক্তি নিয়ে বলল, জি। উষ্ণ একটু মজা করার জন্য ছোঁয়াকে বলল, আপনি আপনি করলে কেমন একটা দূরের দূরের ফিল আসে, তুমি বললে কাছের কাছের মনে হয়। ছোঁয়া বেককলের মতো তাকিয়ে থাকল উষ্ণর দিকে। ওরা কাছে হলো আবার কবের থেকে? কি বলে এই লোক? ছোঁয়া আর দাঁড়িয়ে না থেকে কফি বানাতে চলে গেল। উষ্ণর ঠোঁটে একটা প্রশস্ত হাসির রেখা দেখা গেল। মেয়েটাকে টিজ করতে ভালোই লাগে। আর যখন কিছুর উত্তর দিতে না পেরে মুখ ভার করে থাকে, উফফ, সেই মুহূর্তটা জাস্ট বলার মতো নয়। নিজে নিজেই ভাবল উষ্ণ। খোলা আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে মন ভরে নিঃশ্বাস নিল ও। মেয়েটার মুখের প্রতিটা ভঙ্গি যেন উষ্ণর বুকে ঝড় তুলে দিয়ে যায়। যখন ওর দিকে কাজলবিহীন চোখ দুটি মেলে তাকায়, সেই চাহনি যেন ওর বুক ভেদ করে ঠিক হৃদয়ে যেয়ে লাগে। এই নতুন অনুভূতি যা জন্মেছে ছোঁয়ার প্রতি, উষ্ণ কি করে দমিয়ে রাখবে? রান্নাঘরে কি কোথায় আছে কিছুই তো জানে না ছোঁয়া। কোথায় কফি, কোথায় চিনি, কিছুই তো খুঁজে পাচ্ছে না। খুব বিরক্ত হচ্ছে ছোঁয়া। রিয়া আপু থাকলে খুব ভালো হতো ছোঁয়া ভাবল। কিন্তু রিয়া তো বাইরে গেছে কিছু কাজের জন্য। নিচের কেবিনেটগুলো খুঁজে কফি পেল না ছোঁয়া। উপরের কেবিনেটগুলো খুঁজে দেখতে হবে, কিন্তু পায়ের উপর ভর দিয়ে উঁচু হয়েও কিছুতেই কিছু দেখতে পাচ্ছে না ভালোভাবে। আশেপাশে তাকিয়ে একটা উঁচু টুল দেখতে পেল। সেটা নিয়ে এসে উপরে দাঁড়াল। কফি জার নিয়ে নিচে নামার সময় টুলটা কেমন নড়ে উঠল, কিছু একটা ধরে নিজেকে সামলে নিল ছোঁয়া। ভয় ধুকপুক করছে বুক। পড়ে গেলে এখন কি হতো? হৃদস্পন্দন যেন শতগুণ বেড়ে গেল। আস্তে করে চোখ খুলে দেখল উষ্ণ হাত দিয়ে টুল ধরে আছে।
এই লোক আবার কখন এলো, ভাবল ছোঁয়া। উষ্ণ উঠে দাঁড়িয়ে ছোঁয়ার দিকে এক হাত বাড়িয়ে দিল। ছোঁয়া হাত ধরবে কি ধরবে না ভেবে উঠতে পারছিল না। ছোঁয়া যখন চিন্তায় ব্যস্ত, উষ্ণ তখন ছোঁয়ার হাত ধরে নিজেই ওকে নামাল। উপরে কি করছিলে? এখন পড়ে গেলে কি হতো? হাড্ডিগুলো তো আস্ত থাকত না। 206টা হাড্ডি গুঁড়া গুঁড়া হয়ে 412টা হয়ে যেত। ছোঁয়া ভাবল উনি হাড্ডি নিয়ে চিন্তা করছে, আরও চিন্তা করছে ওর বাচ্চাটার কি হতো, যার জন্য এত কিছু হচ্ছে ওর জীবনে। জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিল ছোঁয়া। রিয়া এসে তখন উপস্থিত হল। ওকে উদ্দেশ্য করে উষ্ণ বলল, কফি এত উপরে রাখার কি প্রয়োজন ছিল? ছোট স্যার, আপনি ছাড়া তো এই বাড়িতে আর কারো কফির প্রয়োজন হয় না। তাই আর কি। ওকে ওকে এরপর থেকে নিচেই রাখবে, উপরে রাখার প্রয়োজন নেই। জি। উষ্ণ যেতে যেতে ছোঁয়াকে বলল, মেক ইট হারি। উফফ, কি যে ঝামেলা। এই ঝামেলা আর ভালো লাগে না। এখন তো মাত্র শুরু, আগে যে আর কি কি হবে। ভাবতেই হাত পা থর থর করে কাঁপছে ছোঁয়ার। রিয়া এগিয়ে গেল। কি হয়েছে? আপু, উনি যে কেমন কফি পছন্দ করেন আমি তো জানি না। আমি যেভাবে বানাবো সেটা তার নাও পছন্দ হতে পারে। কি যে করব কিছুই বুঝতে পারছি না। আমাকে একটু দেখিয়ে দেও। ঠিক আছে, আজ আমি বানিয়ে দিচ্ছি, তুমি শিখে নেও। ঠিক আছে। রিয়া কিভাবে কফি বানালো ছোঁয়া ঠিকমতো দেখে নিল। তারপর কফি নিয়ে ছোঁয়া উষ্ণর রুমের দিকে পা বাড়াল। অনেকক্ষণ নক করার পরেও কেউ দরজা খুলল না। তখন ছোঁয়া দরজা খুলে ভেতরে উকি দিল, কিন্তু কাউকে দেখতে পেল না। ভেতরে গেল ছোঁয়া। ভাবল ওয়াশরুমে থাকতে পারে, কিন্তু না। তারপর বারান্দায়, কিন্তু কেউ নেই। ভাবল হয়তো আবার ছাদে চলে গেছে। সেখানে বসেই তো গান গাইছিল, সেই ভেবে ছোঁয়া ছাদে এলো। কিন্তু এখানেও নেই। এই লোকটা মুহূর্তের মধ্যে কোথায় উধাও হয়ে গেল। বিরক্ত নিয়ে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকল ছোঁয়া। বাড়ি থেকে যদি এখন বের হবেই, তাহলে কফি বানাতে বলার ঠিক কি প্রয়োজন ছিল? রাগে মাথাটা গরম হয়ে যাচ্ছে ছোঁয়ার। হাতে থাকা কফি কাপের দিকে তাকালো ও। এই কফিটার এখন কি হবে? রিয়ার কথা শুনে ও বুঝতে পেরেছিল এই মহাশয় ছাড়া আর কেউ কফি তেমন পছন্দ করে না। তাহলে এটা এখন ওয়েস্ট হলো। তাতে ওর কি? তারপর ভাবল উষ্ণ যখন নেই, তখন ও খেয়ে নিলেই তো হয়, এতে কফি ওয়েস্ট হবে না। ছোঁয়া কফি কাপে ঠোঁট লাগিয়ে এক চুমুক দিতেই দেখল উষ্ণ ওর সামনে দাঁড়িয়ে। উষ্ণকে দেখেই গরম কফি টুপ করে গিলে ফেলল ছোঁয়া। চোখের পলক পরপর কয়েকবার ফেলে বড় বড় চোখ করে তাকিয়ে থাকল উষ্ণর দিকে। এই লোক আকাশ থেকে পড়ল নাকি মাটির নিচ থেকে উঠে এলো আল্লাহ জানে। উষ্ণ ছোঁয়ার সামনে এসে বুকে দুহাত গুজে দাঁড়িয়ে আছে। ছোঁয়া মুখের সামনে থেকে কাপ সরিয়ে রাখল। কি বলবে ঠিক গুছিয়ে উঠতে পারছিল না। সব কথা যেন গুলিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল ও কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। কিছু বলার খুঁজে না পেয়ে ছোঁয়া মুখটা এমন করে ফেলল যেন এখনই কেঁদে ফেলবে। উষ্ণ কিছু বলল না, শুধু ছোঁয়ার হাত থেকে কাপটা নিয়ে ছাদের এক কর্নারে যেয়ে দাঁড়াল। ছোঁয়া বেশ কিছুক্ষণ অবাক হয়ে সেই পানে তাকিয়ে থাকল। কি হলো ওর ঠিক বোধগম্য হল না। উষ্ণ ওকে কিছুই বলল না। ছোঁয়া দেখল উষ্ণ কফিতে চুমুক দিচ্ছে। ছোট খাটো হার্ট অ্যাটাক হয়ে গেল ছোঁয়ার। এই লোক ওর খাওয়া কফি থেকে কফি খাচ্ছে ভাবা যায়? কোথায় ছুঁড়ে ফেলার কথা তা না। ও হলে এখন নির্ঘাত ছুঁড়ে ফেলে দিত, চিৎকার করত, কিন্তু উষ্ণ। ছোঁয়া উষ্ণর কাজে বারবার অবাক হচ্ছে। লোকটার কিছুই ওর মাথায় ঢুকে না আর না বোধগম্য হয়।
কিন্তু লোকটার আসলে অনেক ধৈর্য আছে বলতে হচ্ছে। ছোঁয়া কিছুটা দৌড়ে নিচে নেমে গেল। ওর পক্ষে আর ভাবা সম্ভব নয়। অদ্রিকা বেশ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে উষ্ণর। আজ ওদের দুজনের একটা ডুয়েট সং রেকর্ড হবে, কিন্তু উষ্ণর খবর নেই। অনেকক্ষণ ধরে উষ্ণকে কল ও করছে, কিন্তু রিসিভই করছে না। তখন অদ্রিকা কল করল দীপকে। ছোঁয়া নিজের রুমে গেল। রুমে গিয়েই রীতিমতো একটা বিশাল ধাক্কা খেল বিছানার উপর নিজের ব্যাগ দেখে। দ্রুত বিছানা থেকে ব্যাগ নামিয়ে চেইন খুলে দেখল। জামা কাপড়গুলো যেমন রেখেছিল ঠিক তেমনই আছে। খুশিতে যেন আত্মহারা হয়ে গেল ও। দরজার সাথে হেলান দিয়ে উষ্ণ দাঁড়িয়ে আছে ঠিক বুঝতে পারেনি ছোঁয়া। ছোট্ট করে একটা কাশি দিল ও। ছোঁয়া সেদিকে পানে তাকিয়ে উষ্ণকে দেখে উঠে দাঁড়াল। ব্যাগটা রাতে ফিরার সময় নিয়ে এসেছিলাম। ছোট্ট করে হাসি দিয়ে ছোঁয়া উষ্ণকে ধন্যবাদ জানাল। কলিং বেল বাজছে সেই কখন থেকে। রিয়া দরজা খুলে দিয়ে দেখল অদ্রিকা দাঁড়িয়ে। রিয়া কি রেখে কি করবে বুঝতে পারছে না। অদ্রিকা এর আগেও এসেছিল উষ্ণর সাথে। রিয়া খুব পছন্দ করে অদ্রিকার গান। প্রায় সময়ই কাজ করার সময় ও অদ্রিকার গান শুনে শুনে কাজ করে। আরে ম্যাম আপনি? হাই রিয়া। উষ্ণ আছে? জি, প্লিজ কাম ইন। দীপকে যখন কল করে জানতে পারল উষ্ণ আজ যাবে না রেকর্ডিংয়ে, তখন অদ্রিকা নিজেই চলে এলো এইখানে। তাই দেরি না করে এইখানেই চলে এলো। রিয়া উষ্ণকে ডেকে দেও। জি আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। রিয়া উপরে উঠে গেল। উষ্ণর রুমে যাওয়ার সময় খেয়াল করল উষ্ণ ছোঁয়ার রুমের দরজার কাছে দাঁড়িয়ে আছে। রিয়া উষ্ণকে পেছনে থেকে ডাক দিল। স্যার অদ্রিকা ম্যাম এসেছে। কিছুটা বিরক্ত হলেও বিরক্তি ভাবটা মুখে প্রকাশ করেনি ও। আসছি তুমি যাও। ছোঁয়া মোবাইলে ওইদিন অদ্রিকা নাম দেখেছিল। উষ্ণর কথা শুনে তো মনে হচ্ছিল ওইদিন ওরা ঝগড়া করছিল। আচ্ছা মেয়েটা কে? ওর খুব ইচ্ছে হলো অদ্রিকাকে দেখার। উষ্ণ নেমে যেতেই উপরে আড়াল থেকে দাঁড়িয়ে অদ্রিকাকে দেখার চেষ্টা করল ছোঁয়া। খুব সুদর্শন একটা মেয়ে। পোশাক আশাকে দেখতেও ভালো। রিয়া পেছনে থেকে এসে টোকা দিল ছোঁয়ার পিঠে। কি ব্যাপার এইখানে দাঁড়িয়ে কি দেখছ? ওই যে মেয়েটা। ও তো সিঙ্গার। স্যারের সাথেই কাজ করে। তুমি তো দেখি কিছুই জানো না। ও, আমি ভাবলাম কি প্রেমিকা। স্বপ্নেও ভেব না। কেন? প্রেম আর উষ্ণ স্যার? উত্তর মেরু আর দক্ষিণ মেরু কখনো এক হয়? হয় না তো। প্রেম আর স্যারের সম্পর্কটাও এমন। মেয়ের কি অভাব আছে নাকি? এমন সুদর্শন, স্মার্ট, চার্মিং, ওয়েল বিহেভড ছেলেকে না চায় তার জীবনে। কিন্তু স্যারই কাউকে পছন্দ করে না। আসলে এসব থেকে দূরে থাকতে চায়। কেন? কি জানি। দাদিমা তো চিন্তায় মরে। নাতি তার সন্ন্যাসী হয়ে না যায়। কিন্তু হ্যাঁ একটা কথা। কি? অদ্রিকা ম্যাম উষ্ণ স্যারকে খুব কথা শেষ হওয়ার আগেই রিয়ার ডাক পড়ল। রিয়া ঠিক কি বলতে চাচ্ছিল বুঝতে পারেনি ছোঁয়া। নিচের দিকে তাকালো আবার ছোঁয়া। উষ্ণ মোবাইলের দিকে তাকিয়ে আছে আর অদ্রিকা কিছু বলছে উষ্ণকে উদ্দেশ্য করে। এমন একটা মেয়েকে না ভালোবেসে কেউ থাকতে পারে? ছোঁয়ার মনে প্রশ্ন জাগল। মেয়েটা যথেষ্ট সুন্দরী, কিন্তু সুন্দর হলেই কি ভালোবাসতে হবে? এমন তো কোনো কথা তো নেই। ভালোবাসা সম্পূর্ণ অনুভূতির ব্যাপার। কার জন্য যে কার এই অনুভূতি মনের গহীনে জেগে উঠে কেউ কি বলতে পারে? পারে না তো। যেমন কেউ বলতে পারে না উষ্ণ আর ছোঁয়ার জীবনে কি আছে সামনে।
রিয়া দাদিমাকে নিয়ে এলো। দাদিমা সোফায় এসে বসতেই অদ্রিকা দাদিমাকে জড়িয়ে ধরে। দাদিমার সাথে যখন অদ্রিকা কথায় ব্যস্ত সেখান থেকে উঠে গেল উষ্ণ। সিঁড়ি বেয়ে উপরে উঠেই দেখল ছোঁয়া দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে আছে। ওর দৃষ্টি ছিল অদ্রিকার দিকে। কি ব্যাপার এইখানে দাঁড়িয়ে যে? চমকে উঠল ছোঁয়া। ও তো খেয়ালই করেনি কখন উষ্ণ উপরে উঠে এলো। কি হলো চুপ যে? উনিও কি আপনার সাথে গান গায়? হ্যাঁ কেন? না এমনি জিজ্ঞেস করলাম। আপনারা খুব ভালো বন্ধু মনে হচ্ছে। তাই না? লুক ছোঁয়াকে আমার ভালো বন্ধু আর কে নয় সেটা আমাকেই ভাবতে দেও ওকে। এইভাবে বলার কি ছিল? শুধু শুধু তেজ দেখানোর কি মানে? ভালো ভেবেই তো একটা প্রশ্ন করল আর উনি। রিয়া বলে গেল ওয়েল বিহেভড। হ্যাঁ এই তার নমুনা। এই লোক একাই থাকুক, কেউ এর কপালে না জুটুক। হুহ। উষ্ণ আবার বলল, শোনো জামা কাপড় গুছিয়ে রেখো, কালকে আমরা ব্যাক করব। মানে? এত অবাক হওয়ার কি আছে? তুমি তো জানোই আমি কোথায় থাকি। আর আমি কালকে সেখানে চলে যাব, সেক্ষেত্রে তোমাকেও তো যেতে হবে। কি? কথাটা শুনে বরফের মতো জমে গেল ছোঁয়া। উষ্ণ এসব কি বলছে? তার সাথে থাকবে তাও আবার ওই বাড়িতে? এইখানে তো তাও দাদিমা আছে, রিয়া আছে, আর ওইখানে কেউই তো নেই। একা একা কি করে থাকবে? উষ্ণর ফোন বেজে উঠল। দীপ কল করেছে। ছোঁয়া চুপ করে দাঁড়িয়ে রইল আর উষ্ণ কল রিসিভ করে চলে গেল। ছোঁয়া ভালোভাবেই ফেঁসেছে। আল্লাহের সাথে ফাঁসানোর আর মানুষ পেলে না? আমাকেই পেলে? মুখখানা এখন দেখার মতো হয়েছে ছোঁয়া। অমাবস্যার কালো অন্ধকার যেন ছেয়ে গেছে ওর মুখে। বুদ্ধি বের করল ছোঁয়া। হ্যাঁ এখন একজনই ওকে বাঁচাতে পারে। আর তার কথা উষ্ণ কখনোই অমান্য করবে না। ও কখনোই যাবে না উষ্ণর সাথে। একা একা যে ওর দম বন্ধ হয়ে যাবে। চলবে।